কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। গত 3 মাস ধরে 5টি পর্যায়ে আপনারা ধারাবাহিকভাবে মোট 5টি উপন্যাস শুনেছেন। আজ শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের 6ঠ পর্যায়। এই পর্যায়ে আপনারা শুনবেন গৌরকিশোর ঘোষের লেখা উপন্যাস জল পড়ে পাতা নড়ে। গৌরকিশোর ঘোষ বাংলা সাহিত্যে রূপদর্শী নামে সমধিক পরিচিত। তাঁর সাহিত্যকর্মের জন্য 1970 সালে তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। জল পড়ে পাতা নড়ে উপন্যাসটি পাঠ করছেন নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিজের যৌথ উদ্যোগ এই দ্বীপ্রাহরিক উপন্যাস পাঠের আসর কোয়ারেন্টিন রিডিংস। আপনারা যারা আমাদের নতুন শ্রোতা তাদের জন্য আমরা জানাতে চাই, ইউটিউবে FSD যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে আপনারা আমাদের চ্যানেলটি পাবেন এবং সেখান থেকে আমাদের পূর্ববর্তী উপন্যাসগুলি শুনতে পাবেন। এখন শুরু হচ্ছে জল পড়ে পাতা নড়ে। আজ প্রথম পর্ব। অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি নন্দিনী সরকার গৌরকিশোর ঘোষের লেখা উপন্যাস জল পড়ে পাতা নড়ে পড়ছি। বইটি একটি হার্ডব্যাক বই, তার উপরে নীল সবুজ দিয়ে জলের বিন্দু ও পাতার আকারে একটি ডিজাইন করা আছে। বইটির প্রথম ফ্ল্যাপে লেখা আছে কাভারের গৌরকিশোর ঘোষের একটি ছবি দেওয়া আছে এবং তার নিচে লেখা গৌরকিশোর ঘোষের জন্ম যশোর জেলায় 5ই আষাঢ় 1330 22 জুন 1923, হাতেখড়ি শ্রীহট্ট জেলার এক চা বাগানে। স্কুলের দরজা পার হন নবদ্বীপে। সন 1941। 1945 সালে ISC পাশ করেন। 1941 থেকে 1953 সাল পর্যন্ত তিনি ক্রমাগত পেশা বদলেছেন। প্রাইভেট টিউটর, ইলেকট্রিক মিস্ত্রি, ফিটার, ARP রেস্কিউ সার্ভিসের খালাসি, রেস্তোরাঁর বয়, কাঠের কন্ট্রাক্টর, রোড সরকার, বিমান জাহাজের ফিটার, ট্রেড ইউনিয়ন অর্গানাইজার, রেশন দোকানের কেরানি, স্কুল মাস্টার, ওষুধ কোম্পানির এজেন্ট, কার্ডবোর্ড ও বিমা কোম্পানির দালাল, বালতির কারখানার এজেন্ট, ভ্রাম্যমাণ নৃত্য সম্প্রদায়ের ম্যানেজার, ল্যান্ড কাস্টমস ক্লিয়ারিং কেরানি, প্রুফ রিডার, সর্বোপরি মোসাহেব। 1975 সালের মিসা অর্থাৎ অভ্যন্তরীণ জননিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। 1 বছর পরে তিনি মুক্তি পান। সাংবাদিকের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবার নিরন্তর সংগ্রামে তাকে নির্যাতন সহ্য করতে হয় এবং সেই কারণে 1976 সালে দক্ষিণ কোরিয়ার ডং অ ইলবো সংবাদপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদকের নামে উৎসর্গীকৃত কো জয় উক স্মৃতি পুরস্কার সর্বপ্রথম তাকেই প্রদান করা হয়। এরপরে বইটির পেছনের প্যাপে লেখা এই উপন্যাসের শুরু সে 1922 সালে। কলকাতায় তখন চলছে কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি। মডারেট স্বরাজ্য দল এবং নো চেঞ্জারের মধ্যে শুরু হয়ে গিয়েছে পাঞ্জা কষাকষি। গর্জে উঠেছে দেশবন্ধু চিত্তরঞ্জনের দৃপ্ত ঘোষণা, আমরা কাউন্সিলে ঢুকছি ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা করবার জন্য নয়, ভিতর থেকে গুঁতো মেরে ওদের শাসনতন্ত্র ভেঙে দেবার জন্য। সেই সময় হিন্দু একান্নবর্তী পরিবারের একটি অংশ গ্রাম জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে জীবিকার সন্ধানে শহরের দিকে চলেছে। এমনই একটি পরিবারকে কেন্দ্র করে গৌরকিশোর ঘোষের বিপুল আয়তন জীবনধর্মী উপন্যাস জল পড়ে পাতা নড়ে। মাত্রই 4 বছরের কাহিনী, কিন্তু আবহমান গ্রাম জীবনের এক চিরায়ত আলেখ্য হয়ে উঠেছে এই উপন্যাস। একদিকে গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের প্রেম, ভালোবাসা, আশা, নিরাশা, ঘৃণা, দেশ, আচার, সংস্কার। অন্যদিকে নিকটতম প্রতিবেশী মুসলমান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এক বিশ্বস্ত দলিলের মতো চিত্রিত এই মহত্তম রচনায়। দেশ, মাটি, মানুষ নামে 3 খণ্ড এপিক উপন্যাসের দ্বিতীয় খণ্ড প্রেম নেই এখন দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। প্রথম খণ্ড জল পড়ে পাতা নড়ে স্বয়ং সম্পূর্ণ এই খণ্ডটি দীর্ঘকাল পরে পুনঃমুদ্রিত হলো। এটার দাম 15 টাকা, 1978 সালে কেনা। জল পড়ে পাতা নড়ে গৌরকিশোর ঘোষ, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলিকাতা 9। প্রকাশক ফণীভূষণ দেব, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড,
45 বেনিয়াটোলা লেন, কলিকাতা 9। মুদ্রক দ্বিজেন্দ্রনাথ বসু, আনন্দ প্রেস অ্যান্ড পাবলিকেশনস প্রাইভেট লিমিটেড, পি 248 সিআইটি, স্কিম নাম্বার 6M, কলিকাতা 54। প্রচ্ছদ পূর্ণেন্দু পত্রী। গ্রন্থস্বত্ব সাহানা ঘোষ। প্রথম আনন্দ সংস্করণ মে 1978। মূল্য 15 টাকা। তাতে লেখা আছে মানবধর্মী শিবনারায়ণ রায়কে। এই লেখকের কয়েকটি বিশিষ্ট রচনা: এই কলকাতায়, রূপদর্শীর নকশা, সার্কাস, কথায় কথায়, স্বর্গ যদি কোথাও থাকে, সাগিনা মাহাতো ব্র্যাকেটে চেনা মুখ, মন মানে না, পশ্চিমবঙ্গ এক প্রমোদ তরণে, হা হা, রজুদার গল্প সমগ্র, মনের বাঘ, লোকটা, আমরা যেখানে, গড়িয়াহাট ব্রিজের ওপর থেকে দুজনে, গৌরানন্দ কবি ভনে, আমাকে বলতে দাও, রূপদর্শীর সংবাদ ভাষ্য, নন্দকান্ত, নন্দাঘুণ্টি, মেঘনামতি, দুষ্টুর দুপুর। এবং তারপরে গৌরকিশোর ঘোষের একটি লেখা আছে, জল পড়ে পাতা নড়ে স্বয়ং সম্পূর্ণ হলেও এটা আমার দেশ মাটি মানুষ নামক এপিক উপন্যাসের প্রথম খণ্ড। এই উপন্যাসের ঘটনাকাল 1922 থেকে 1926 খ্রিস্টাব্দ। বর্ণিত চরিত্রগুলি সবই কল্পিত। তবু যদি কারোর সঙ্গে কোনো চরিত্রের সাদৃশ্য দেখা যায়, তবে সে যোগাযোগ নিতান্তই দৈব এবং লেখকের অনভিপ্রেত। গৌরকিশোর ঘোষ, বরানগর, 25 বৈশাখ 1367। জল পড়ে পাতা নড়ে উপন্যাস শুরু করছি। পৃষ্ঠা 1, প্রথম অধ্যায়, দুরন্ত ধারা। একে শনিবারের বারবেলা, তাই অমাবস্যে। লোহাডাঙ্গার সাদের কুরনের মা ঘাটে গিয়েছিল ভর সন্ধে। গা ধোয়া হবে, এক কলসি জলও আনা হবে। কুঠির ঘাটটা জায়গা ভালো নয়, আশাওড়া, বুনোকুল আর বাবলা গাছের জঙ্গলে ভর্তি। আর জঙ্গলের মধ্যে এখন যেখানে নজর যায় না, নীল জাগ দেবার প্রকাণ্ড প্রকাণ্ড চারি আকাশপানে মুখ তুলে রাক্ষসের মতো হাঁ করে সব বসে আছে। যাকে পাবে তাকেই গিলবে, এই ভাব। কুঠির মাঠে নাকি বাঘ ভাল্লুকও যায় না। কুঠির ঘাটে সন্ধ্যাবেলায় যেতে সাহসী পুরুষও দ্বিধা করে। কিন্তু সাদের বাড়ির কুরনের মার কথা আলাদা। সে পুরুষ মানুষের কাঁধে পা দিয়ে চলে। ভয় ডর কুরনের মার ছায়া মারায় না। এই দিগরের মধ্যে কুরনের মাই একমাত্র মনীষী, যে নিত্য সন্ধ্যায় কুটির ঘাটে গা ধুতে আসে আর জল নিয়ে ফেরে। শীত গ্রীষ্ম বর্ষা নেই, বাধা বিপত্তি গেরাজ্যি নেই। সেদিনও গা ধুতে এসেছিল কুরনের মা, এই চৈত সংক্রান্তির আগের দিন। গা ধুয়ে উঠে ভরা ঘরা কাঁখে নিয়ে রোজ দিনের মতোই হন হন করে এগিয়ে যাচ্ছিল বাড়ির দিকে। কুঠির মাঝের মাঝ বরাবর আসতেই কুরনের মা অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। এই অসম্ভব স্থানে চাপা কান্নার আওয়াজ আসছে কোত্থেকে? এই অসময়ে ফুপিয়ে ফুপিয়ে কে কাঁদে? কোথায় কাঁদে? কুরনের মা এদিক ওদিক চেয়ে দেখল। তার মনে হলো কুঠি মাঠের মাঝ বরাবর কাছারি দালানের খিলেনটা যেখানে অখণ্ড পরমায়ু নিয়ে দাঁড়িয়ে, যেখানে একটা বুড়ো বট আর খেজুর গাছ জড়াজড়ি করে আগাছাদের লাই দিয়ে মাথায় তুলেছে, অন্ধকার যেখানে কালো পাথরের মতো জমাট কান্নাটা যেন সেখান থেকেই আসছে। ওখানে গিয়ে এ সন্ধ্যাবেলায় কার আবার কান্নার শখ চাপল? কুরনের মা দস্তুর মতো অবাক হলো। বয়স কম হয়নি কুরনের মার। অঙ্ক জানে না, তাই সঠিক হিসেব দিতে পারবে না হয়তো। তা শেটের কোলে কুরনের বয়সী তো বিয়ের যোগ্যই হয়ে উঠেছে। বহুদিন মারা গেছে ওর বাপ। তার এতখানি বয়সে আজকের মতো এমন অঘটন আর দেখেনি কুরনের মা। জল ভরা বড় ঘড়াটা কাঁখে ব্যথা ধরিয়ে দিয়েছিল। কাঁখ বদলে স্বস্তি পেল। তারপর সে ডাক দিল, ওগো বাছা, তুমি কে গা? কে কাঁদছিছ ওখানে বসে বসে? কান্নাটা স্পষ্ট করে শুনতে না পেলেও কুরনের মা সেটা মেয়ে ছেলের কান্না বলেই আন্দাজ করেছিল। দেখলো ভুল করেনি। তার ডাক শুনে কান্না থামল। শুকনো পাতার উপর খসখস পায়ে শব্দ শোনা গেল। তারপর পাথর কালো অন্ধকার ঠেলে কুরনের মার সামনে এসে দাঁড়ালো অল্প বয়সী অপরিচিত এক গেরস্ত বউ। অমনি রূপে যেন চারিদিক আলো হয়ে উঠল। কুরনের মা দেখল বউটির মুখ কৃত্রিমের মতো সুন্দর। আর কি চুল, যেন মাথা থেকে কালো জলের ঢেউ নেমেছে। পাছা ছাপিয়ে পায়ের গোছ পর্যন্ত নেমে সেই ঢেউ জমে গেছে। পরনে চওড়া লাল পাড় শাড়ি, কপালে আর সিঁথে সিঁদুর। শাড়ির লাল আর সিঁদুরের লাল টকটক করে যেন জ্বলছে। পৃষ্ঠা 2।
এ কাদের বাড়ির বউ? একে কোথাও দেখেছে বলে তো কুরনের মার মনে পড়ল না। তুমি কে বাছা? কাদের বউ? তোমারে তো এর আগে কখনো দেখিনি। এই বিজন বনে জনমনুষ্যই ঢোকে না। ওখানে বসে বসে কাঁদতেছ কেন? তোমার সঙ্গে লোক কে আছে? কুরনের মা একসঙ্গে এত কথা জিজ্ঞেস করে বসলো। বউটি মৃদু মধুর গলায় যখন সব কথার জবাব দিয়ে গেল, তখন কুরনের মার মনে হলো সে যেন সুন্দর একখানা গান শুনল। বউটি বলল, আমার বাড়ি অনেক দূর মা, অনেক দূর। আমার দুঃখের কথা শুনলে পাষাণও গলে যায়। সংসার আছে, স্বামী পুতের ঘর আছে, কিন্তু স্বামী যার উপর নিদয় তার সব থেকেও কি লাভ বলো? স্বামী আমার মানুষ নয় গো, পাষাণ, পাষাণ। সতীন তার মাথার মণি, আমি দু চক্ষের বিষ। নৌকোয় করে আমার স্বামী আমায় বাপের বাড়ি রাখতে যাচ্ছিল। কি মতি উদয় হলো তার, আমাকে বিজন বনে বনবাস দিয়ে নৌকো নিয়ে চলে গেল। ঘরের বউ পথ চিনে নে, তার উপরে অমাবস্যের রাত। কোথায় যাব? কার বাড়ি আশ্রয় পাব? জানি নে। তাই মা, বনে বসে মুখ লুকিয়ে কাঁদতেছিলাম। তোমায় দেখে বল পেলাম। দোহাই ধর্মের, আমাকে এখানে ফেলে তুমি চলে যেও না। রাতের মতো তোমার ঘরে মা আমাকে একটু ঠাঁই দাও। কি কাকুতি, কি আকুতি! আহা বেচারা! কুরনের মা গলে গেল। তার চোখ দুটো ভরে উঠল জলে। সঙ্গে করে নিয়ে চলল বাড়িতে। কুরনের মা আগে আগে, বউটি তার পেছনে পেছনে। বাড়িতে ঢুকে রান্নাঘরের বারান্দায় ভারী ঘোড়াটা নামিয়ে একটু হাঁপ নিয়ে বসো বাছা বলে পেছনে ফিরতেই কুরনের মা দেখে ফাঁকা, কেউ নেই। বারে, কোথায় গেল বউটা? তবে বোধহয় চেগারের পাশে দাঁড়িয়ে পড়েছে, লজ্জা পাচ্ছে ঢুকতে। আসো মা আসো, লজ্জা কি? পুরুষ মানুষ কেউ নেই এখন। থাকার মধ্যে আমার তো ওই শিবরাত্রির সলতেটুকুন, ওই কুরন। তা সে বাবু সন্ধ্যের আগে তেড়ি বাগিয়ে বেরোন, ফিরতে ফিরতে মধ্যরাত। বলতে বলতে কুরনের মা চেগারের কাছে এগিয়ে গেল। বাঁশ ছেঁচে চেগার তৈরি করছে কুরন। যত্ন করে নিজের হাতে আড়াল তুলে দিয়েছে, ভেতর থেকে বাইরেটা দেখা যায় না। কুরনের মা বাইরে বেরিয়ে গেল। না, এখানেও তো কেউ নেই। বউটা গেল কোথায়? একটু আগেও তো ছিল। হরলাল কামারের বাড়ি ছাড়িয়ে এসেও সে তার পায়ের শব্দ শুনেছে। তাহলে এইটুকুর মধ্যে আর যাবে কোথায়? বেশ মজা তো। সে ভাবলো, বউটা কি তবে পাগল? লক্ষণ তো বোঝা গেল না। নাকি নষ্ট টষ্ট? উহু, মুখ চোখের অমন ভাব নষ্ট মাগির হয় না। কুরনের মা হরলাল কামারের বাড়ির দিকে গেল। হরলাল দরজার সামনে পিদিম জেলে নিকেলের চশমা নাকের ডগায় নামিয়ে এনে ঠুকুর ঠুকুর কাজ করছে। কুরনের মাকে ফিরতে দেখে একবার চেয়ে আবার ঠুকুর ঠুকুরে মন দিল। কি গো বৌদি, কি খুঁজছ? ও কামার ঠাউরপো, আমার সঙ্গে যে বউডা আসতেছিল সে কি তোমাদের বাড়িতে ঢুকে পড়ল? হরলাল আশ্চর্য হলো। কোন বউর কথা বলছো? তোমার সঙ্গে আবার বউ গেল কার, তা তো দেখলাম না। ছেলের বিয়ে দিলে কবে? কুরনের মা চটে গেল। ঠাউরপোর সব তাতেই ঠাট্টাবাজি। রঙ্গরস রাখো দিন। শুনলি গা জ্বালা করে। বলি, দুটো চোখের উপর দুখান পরকলা তো চাপায়েছ বেশ জম্পেশ করে। তাও অমন জলজ্যান্ত মনীষীদেরও দেখতে পালে না? সেই ঘাটের থে আমার পিছন পিছন আসতেছে। পৃষ্ঠা 3। কাঁধে ককায়ে কলো, স্বামীতে ফেলায় গেছে। রাত দিড্ডে দয়া করে একটু আশ্রয় দাও। মনটা নরম হলো। ভাবলাম, সমর্থ মেয়ে, কাঁচা বয়স, তার উপর কৃত্রিমের মতো রূপ, এসব নিয়ে যাই বা কনে। বললাম, চলো আমার বাড়ি। তা দেখ দিন, এখন গেল কনে? এবার হরলাল সত্যি বিস্মিত হলো। ধর্ম তো বলছি বৌদি, তোমার সঙ্গে আমি কারুরে জাতি দেখিনি। রোজ যেমন একা একা ফেরো, আজও তাই ফিরিছ। কামারের চোখ এড়ায়ে জানো তো মাছি পর্যন্ত জাতি পারে না। আমার মনে হয় তুমি ভুল দেখেছ। অত ভুল আমার হয় না। আর ভুল কিসের? কথা কলাম, তারে দেখলাম, পিছন পিছন পায়ের শব্দ পালাম, সব ভুল। তোমার মতো আমার তো ভীমরতি ধরেনি, বলি পথ হারায়ে ফেলেনি তো। হরলাল এবার বিরক্ত হলো। অনর্থক কাজ নষ্ট। পুরনের মায়ের ভীমরতি ধরেছে। জলজয়ন্ত একটা মানুষ আমার চোখের ওপর দিয়ে চলে গেল, আর আমি দেখতে পেলাম না? হ্যাঁ, আমার চোখে তো ছানি পড়েনি। বলে কি পথ হারাবে? জবাব দিল ঠুক ঠুক করতে করতেই। সুজা রাস্তা আবার হারাবে কি? দেখো গে, আগেই হয়তো ঢুকে পড়িছে ঘরে। তবে পরের ফাসাদ আবার ঘরে আনলে কেন? বিয়েন বেলাতেই বিদেয় করে দিও।
কিন্তু পূরণের মা এই পরামর্শ মতো চলবার আর ফুরসত পেল না। শেষ রাত্রিরে শুরু হলো তার ভেদ বমি, বিহান না হতেই শেষ। ওলাই চণ্ডীকে ঘরে ডেকে আনার ফল হাতে হাতে পেল কুরনের মা। কুরনের মা গেল, ধরল কুরনকে। কুরনও দুপুরের মধ্যেই গেল। তারপর গেল হরলাল কামার, তার বউ, 3 ছেলে 2 বেটার বউ, নির্বংশ। তারপর গেল গ্রামখানা। তারপর 18 খোধা, বিনেতপুর, ধপধপি, কুড়োল, নলসি, একে একে ওদিকের সব গ্রাম। দম নেবার জন্যই বোধ করি বুধো ভুঁয়ে থামল। বেশ বলে বুধো, যেন প্রত্যক্ষদর্শী। মরক হয়েছিল একবার। বুধো ভুঁয়ে সবিস্তারে সেই কাহিনী শোনাচ্ছিল এতক্ষণ। এবার দম নিতে থামল। থামার সঙ্গে সঙ্গে আকাশ ফাটা এক গর্জন। চকিতে কানে তালা লেগে গেল সবার। বেশ করে তামাক সেজে নড়া কলকেটা বামুনের হুঁকোয় পুড়তে যাবে, দেয়ার ডাকে আচমকা হাত কেঁপে কলকে পড়ে গেল। সরকার মশাই হাঁ হাঁ করে উঠলেন। 10 বছর বয়স হলো ছ্যামড়ার, এখনো কাজকর্ম শিখল না। কিরে, ভাঙলি নাকি? শ্যান কবিরাজ বললেন, ও বাবা, সরকার মশাইয়ের কলকে ভাঙলি কি রক্ষে আছে? সরকার মশাই ছো মেরে যেন শ্যান কবিরাজের মুখ থেকে কথা কেড়ে নিলেন। আরে বাস, ও কি জেসে কলকে নাকি? এত দেশে ওর জুড়া নাই। আমার জামাইয়ের ভগ্নিপথ এলাহাবাদের ওদিকে কোন শহরে যেন ডাক্তারি করে, সেই আমার জামাইরই এই কলকেটা আনে দিয়েছিল। তার জামাই কল, বাবা ওটা আপনিই নিয়ে যান। যেসব কুমোর নবাব বাদশাগের কলকে বানায় তাগের হাতের জিনিস। ভাঙলি ও আর পাবো কনে? বুধ ভুঁয়ে ফোড়ন কাটল। নবাবী জিনিস কি চাষাভুষোর হাতে ছেড়ে দিতে হয়? জামাই এত কষ্ট করে আপনারে যখন একটা নবাবী কলকেই পাঠাতে পারলো, তখন একজন হুঁকোবরদার পাঠায় দিলেই পারত। সরকার মশাই অন্যদিকে চেয়ে কাশতে লাগলেন ঘন ঘন। এইসব ছেলে ছোকরাদের টিপ্পনির জবাব দেওয়া মানে মান সম্মান খোয়ানো। নরা এবার খুব সতর্ক হয়ে তামাক সেজে বামুনের হুঁকোটা পুরুত ঠাকুরের হাতে দিল। হুঁকোটা বেশ করে মুছে হৃদয় ঠাকুর টানতে শুরু করলেন। বৃষ্টিটা ধরবো হয়ে এসেছিল, আবার জোরে শুরু হলো। ঘন মেঘ ভরা আকাশের দিকে চেয়ে মেজকর্তার মন কিছুটা বিষণ্ণ হয়ে উঠল। আকাশের গতিক ভালো নয়। বৃষ্টি আজ ধরবে কিনা সন্দেহ। পৃষ্ঠা 4। মেজকর্তা অন্যমনস্ক ভাবে জিজ্ঞাসা করলেন, নরা, তোর বাপ কই রে? নরার পিলে চমকে গেল। কি জানি কেন মেজকর্তাকে দেখলে সে ভয়ে জড়সড় হয়ে যায়। এক মুখ লম্বা দাড়ি, মাথায় টাক, কথাবার্তা কম বলেন, সেই কারণে? নাকি বিদেশে থাকেন, দেখা সাক্ষাৎ কম, সেই কারণে? কি জানি কেন মেজকর্তা সম্পর্কে নরার ভয় সেই ছোটবেলা থেকে। জ্ঞান হওয়া স্তক নরার কাছে মেজকর্তা পরম ভয়ের বস্তু। ছোটবেলায় যখনই নরা দুষ্টুমি করেছে, অমনি বাপ বলেছে, দাঁড়া, মাঝে কর্তারে বাঘে গরুতে তার নামে এক ঘাটে জল খায়। দাঁড়া, মাঝে কর্তারে ঢাকি, আর নিমেষে নরা শান্ত। বড় কর্তা তেজি লোক, ছোট কর্তা ডাকসাইটে দারোগা, বাঘে গরুতে তার নামে এক ঘাটে জল খায়। কিন্তু ওদের দেখে ভয় হয় না নরার। ওদের সামনে গিয়ে নানা ফরমাইশ খেটেছে, তামাক সেজেছে বহুবার। এমনকি ছোট কর্তার গায়ে তেল পর্যন্ত মাখিয়ে দিয়েছে। তেমন কিছু তো ভয় হয়নি তার। যত ভয় মেজকর্তায়। 2 বছর আগে বড় মেয়ের বিয়ে দিতে এসেছিলেন, তখন নরা আরো ছোট। ভিড়ের মধ্যে মিশে টিশে দিন কাটিয়ে দিয়েছে। এবার তার অদৃষ্টে কি আছে কে জানে। মেজকর্তার কাছে কাছেই দেখি থাকতে হচ্ছে। তাই তো কি যেন একটা জিজ্ঞেস করলেন মেজকর্তা। যা, শুনতেই পায়নি ভালো করে। না শুনতে পেয়েছে ঠিকই, কিন্তু মনে করতে পারছে না। হেই মা কালী, কি যে হবে! এক ছুটে পালিয়ে যাবে বাড়ি, আর এ মুখও হবে না জীবনে। নরা, তোর বাবা কি করছে? হ্যাঁ, মনে পড়েছে। এই কথায় আগে আরেকবার জিজ্ঞেস করেছেন মেজকর্তা। কি বলবে কর্তা? না বাবু, না হুজুর। বাবা? বাবা কুড়ে বাঁধতেছে। যাক, জবাব দিতে পেরেছে শেষ পর্যন্ত। ঘাম দিয়ে জ্বর ছাড়লো তার, একটা বুদ্ধি খেলে গেল মাথায়। আচ্ছা বাবু, বাবুই বেরুলো মুখ দিয়ে, আমি দেখে আসতেছি। হৃদয় ঠাকুর বললেন, তোমারে যেন চিন্তিত দেখাচ্ছে মহি। মেজকর্তা বললেন, দাদা বাড়ি নেই, কাল ঝিনেদায় গিয়েছেন, মামলা আছে।
এদিকে সকাল থেকে বুড়ির ব্যথা উঠেছে একটু একটু করে। হৃদয় ঠাকুর বললেন, আরে তার জন্য কিছু ভাবে না, মঙ্গলময়ী মায়ের ইচ্ছে সবকিছু মঙ্গলে মঙ্গলেই হয়ে যাবে না। হৃদয় ঠাকুরের বিশ্বাস করা আশ্বাসে একটু আরাম পেলেন মেজকর্তা। বললেন, না ঠিক সেজন্য চিন্তা করছি নে, ভাবছি বৃষ্টির জন্য। যেভাবে শুরু হয়েছে থামলে হয় আজ। বুদ্ধ ভুঁয়ে বলল, ভগবানের লীলা বুঝা ভার। এই বৃষ্টির পিত্তেসে আমরা একদিন মাথা খুঁড়ে মরেছি। বুঝলেন মাঝে খুঁড়ো, এবার একটার পর একটা যা আপদ আমাদের মাথার উপর দিয়ে গেল তার পকতব্য নয়। ওলা দেবীর দয়ার কথা তো আপনারে আগেই কলাম। শুধু আমাদের বিরামডায় তিনি দয়া করে খাবলটা মারেননি, তাও পুবির পাড়ায় রিয়াজন্দি গাজী আর ইরফান শেখের বাড়ির জনাচারে গিয়েছে। মরকের সময় বৃষ্টির দেখা ধারে কাছেও মেলেনি। তখন যদি একটু বৃষ্টিও হয় তাহলে এই সর্বনাশটা আর হয় না। কিন্তু কনে বৃষ্টি, আজ তিনি ছিষ্টি ভাষায় দেখছেন। নৌকোটা ঘুরে ঘুরে এতক্ষণে বুধো ভুঁয়ের হাতে এসে পৌঁছালো। ফতুয়ার পকেট থেকে একটি সরু কাঠের নল হুঁকোতে লাগিয়ে বুধো ভুঁয়ো কোটা কতক টান তাড়াতাড়ি দিয়ে পাশের লোকের হাতে হুঁকোটি তুলে দিল। একরাশ ধোঁয়া ছেড়ে সুখটা মালুম করে নিল। তারপর শুরু করলো, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। তা মাঘ তো দূরের কথা, ফাল্গুন চৈত গেল, বৈশাখ গেল, এক ফোঁটা বৃষ্টি নেই। জ্যৈষ্ঠীও কাবার হলো, কোথায় বৃষ্টি? পৃষ্ঠা 5। খাল বিল শুকায়ে খটখট করছে, নবগঙ্গা হাটে পার হচ্ছে লোকে। অদ্যাবধি কারো মাঠে লাঙল পড়েনি, পড়বে কি করে? মাঠের মাটি শুকায়ে পাথর হয়ে গেছে। আম কাঁঠালের বোল মুচি ধরতে না ধরতে মাটিতে খসে পড়েছে। মাছ নেই, ঘাস নেই, চারিদিকে হাহাকার, তার উপর মরক। কি ভাগ্যি আজ শেষ রাত্রিতীর্থে আকাশ মুখ তুলে চালেন। এখন গপ গপ করে না ঝরলি মাঠ ভেজবে না। পাটের দফা রফা তো এবারের মতো হলোই, ধান যদি কিছুটা হয়। শ্যান কবিরাজ বললেন, পাট লাগায়েও যে কোন চতুর্বর্গ ফল হতো তাও তো বুঝি নে। বছর বছর দর্ত দেখি হু হু করে নামে যাচ্ছে। এখন তো চাষের খরচও ওঠে না, সবচেয়ে বেশি মার খাচ্ছে মিয়ারা। আরে অগের কথা ছাড়ান দাও, সরকার মশাই তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ওগের সবই উল্টো বুঝলি রাম। আমরা যা করব ওরা তার উল্টো করবে। আমরা পূবমুখী আহ্নিক করি, ওনারা পশ্চিমমুখী নমাজ পড়েন। আমরা বাইরের বাড়ি আসে আগে বায়ে জল দিই, ওনারা আগে হাতে জল দেন। আমরা পাঁঠার ঘাড়ে কোপ মারি, ওনারা গলায় পোঁচ মারেন। কত আর কব। শ্যান কবিরাজ সরকার মশাইয়ের কথার ধরনে হেসে ফেললেন, বললেন, যা বলিছ। দেখছে পাটের দাম পড়ে যাচ্ছে, তবু পরের বার বেশি করে বনছে। ইরা বোঝে না মাল বেশি হলেই দাম আরো কমে যায়। সরকার মশাই বললেন, বলি বুঝাতেই চাও কারে মিয়ারে? ওরা যদি কিছু বুঝবেই তাহলে আর চিরকাল নাংলা চাষা হয়ে থাকে। আমার জামাইয়ের ভগ্নিপথ পশ্চিমের যে শহরে ডাক্তারি করে, সে নাকি জামাইরে কয়েছে ওদিকের মেয়েরা উকিল, ডাক্তার, এমনকি জজ ম্যাজিস্ট্রেটও হয়। শুনে আমি তো অবাক। 14 শাস্ত্র পড়ে যদি মুসলমানের পোলা, তবু তার নাহি যায় নাথ, নোধ, নাঙা, শাক, তেল, বেল, কেলা। রাতিরই যারা নাথ, রোদিরই নোধ, তেলের তেল কয়, তারা আবার জজ হয় কি করে তা তো বুঝি নে। মেজকর্তার মনে পড়ল সরকার মশাই এই মাত্র যে শ্লোকটি বললেন, ছোটকাল থেকেই সেটা তারা শুনে আসছেন। যদি না তিনি কিছু লেখাপড়া শিখতেন, যদি না কলকাতায় কাটাতেন কিছুকাল, তাহলে চিরকাল এদের মতোই অজ্ঞ থেকে যেতেন। এদের মতোই বিশ্বাস করতেন মেয়েরা চিরকাল লাঙলই চালায়। হঠাৎ তার প্রথম যৌবনের দিনগুলোর কথা মনে পড়তে লাগলো। উজ্জ্বল প্রাণোচ্ছল কলকাতার কথা, কলেজে দিনগুলোর কথা, মনে পড়ল ঋষিতুল্য প্রফেসরদের কথা, ডক্টর হাসানের কথা। হাসান সাহেবের মতো পণ্ডিত, তার মতো চরিত্র জীবনে খুব বেশি দেখেননি মেজকর্তা। এরা এইসব কুপমণ্ডুকেরা কি বা দেখেছে, কতটুকুই বা জেনেছে। দুরন্ত যৌবনের রক্ত যখন গরম ছিল মেজকর্তার, তখন এই সব মূর্খ অশিক্ষিত লোকেদের তীব্রভাবে ঘৃণা করতেন তিনি। তখন এই ধরনের মন্তব্য শুনলে তার রক্তে কে যেন আগুন ঢেলে দিত। তাদের মন্তব্য যে কত ভুল তা প্রমাণ করবার জন্য প্রাণপণে চেষ্টা করতেন।
প্রচণ্ড তর্ক করতেন, শেষ পর্যন্ত ঝগড়া বাঁধিয়ে দিতেন। আজ এই ৪৯ বছরের দেহে সে তেজ নেই, সে বোকামিও নেই। তর্ক করে শুধু তর্কই করা যায়, আর কিছু না। প্রৌঢ়ত্ব তাকে সে জ্ঞানটুকু দিয়েছে। তাছাড়া এদের অজ্ঞতার জন্য আজ আর এদের আগের মতো ১৬ আনা দোষী করতে ইচ্ছা যায় না। জ্ঞানের আলো এদের চোখে জ্বালাবার চেষ্টাই বা কি হয়েছে, কে করেছে? এখন বরং এদের জন্য মেজকর্তার করুণাই হয়। করুণা হয় তার নিজের জন্য। কি বা করলেন তিনিও? পাটের ব্যাপারে দু একটা কথা বরং তিনি বলতে পারেন। পাটের আপিসেই কাজ করেন মেজকর্তা, আমদানি বাবু। রংপুর জেলার পাটের মোকাম ডোমার, সেখানকার বার্ক মায়ার কোম্পানির আমদানি বাবু তিনি। তিনি জানেন পাট চষে পাটরানি পোষার দিন চলে গেছে চাষির। সাহেবের কারখানায় পাটের চাহিদা দিন দিন কমে আসছে। পৃষ্ঠা ৬। এবারও তাদের অফিসে কলকাতা থেকে হুকুম এসেছে প্রথম বাজারে পাট না কিনতে। দাম কতদূর নামে তা দেখার জন্য যেন নিস্পৃহভাবে অপেক্ষা করা হয়। মেজকর্তা গলা ঝেড়ে বলতে যাবেন, এমন সময় আর একবার মেঘ ডেকে উঠল জোরে, আর সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে যেন গোলমাল শোনা গেল একটা। মেজকর্তার বুকটাকে যেন শক্ত মুঠোয় চেপে ধরে আবার চট করে ছেড়ে দিল। মুখটাও শুকিয়ে গেল। রামকৃষ্ণ ভিজতে ভিজতে এসে হতাশ হয়ে বলল, মাঝে বাবু, কুড়েটা ভাঙে পড়ে গেল। মেজকর্তা ঘাবড়ে গেলেন। তাহলে উপায়? রামকৃষ্ণ বলল, উঠোনে পিরায় ১ হাঁটু জল দাঁড়ায় গেছে। গতিক সুবিধের ঠেকছে না। মেয়েটার কপালে কি আছে কে জানে। বোকার মতো হৃদয় চক্রবর্তীর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন তিনি। পুরুত ঠাকুর সান্ত্বনা দিয়ে বললেন, মহি, আমি বলছি, তুমি মোটেও ভাবে না। নাতনির গর্ভ বিধিমতে শোধন করা আছে, সুপ্রসব না হয়েই যায় না। বুধভুয়ে বলে উঠল, মাঝে খুড়োর মেয়ের ঘরে আসতেছেন বটে একজন। খরা আর মরক পিছনে রাখে বৃষ্টি মাথায় করে একেবারে ছিষ্টি জানান দিতে দিতে আসতেছেন। রামকৃষ্ণ বলল, তা তো তিনি আসতেছেন বুঝলাম, কিন্তু আসবেন কনে? কুড়ে বাঁধি কোথায়? হৃদয় ঠাকুর বললেন, তুমি পাকা ঘরামি রামকৃষ্ণ, যেখানে সুবিধা পাও সেখানেই বাঁধোগে। মহি একেই ঘাবড়ায় গেছে, ওরে আর ভয় পাওয়া দিও না। রামকৃষ্ণ চলে যায় দেখে মেজকর্তা বললেন, তুমি একা না সঙ্গে লোক আছে রামকৃষ্ণ? রামকৃষ্ণ বলল, এসব কাজ কি একা হয় কর্তা? ছোলেমান নিকিরি রৌ ডাকে আনিছি। ও খুব সরেশ ঘরামি। কথা তা না, উঠোনে জল জমে কাজের বীজ মারে ছাড়িছে। অত উঁচু করে পুঁতা বাঁধলাম, তাই সুমন্দির বৃষ্টির কাজটা দেখলেন তো? জল পিরায় হাঁটু ছাড়ায় উঠতে চায়। ওর মধ্যে কি মাটি বসানো যায়? সব একেবারে ঢেউয়ে দিচ্ছে। মেজকর্তা বললেন, যদি শেষ পর্যন্ত কুড়োটা বাঁধতে না পারে তাহলে ঘরের মধ্যেই না হয় আঁতুড় হবে। করা যাবে কি? কলকাতায় তো হাসপাতালেই প্রসব হচ্ছে। মেজকর্তার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। ঘরেই হবে আঁতুড়? মেজকর্তার কি মাথাটা খারাপ হয়ে গেল, নাকি খ্রিস্টান হয়ে গিয়েছেন? কলকাতার রং আজও মেজকর্তা তাহলে মুছে ফেলতে পারেননি। হৃদয় ঠাকুর হাসতে হাসতে বললেন, মহির আমাদের চিরটাকাল একরকম গেল। রামকৃষ্ণ, আর দাঁড়ায় আছো কেন বাবা? চেষ্টা চরিত্র করে দেখো গে, ঘরে কি প্রসব হয়? ভিতর থেকে চাপা ছুটে এলো, বড়কর্তার ছোট মেয়ে। হাঁপাতে হাঁপাতে বলল, মাঝে কাকা, শিগগির ভিতরে আসো, বড় মা ডাকতিছে। বড়দির ব্যথা বাড়তিছে। ধক করে হৃৎপিণ্ডে একটা জোর ধাক্কা লাগে। বলিস কি? সর্বনাশ, এখনো যে কুড়ে বাঁধা হয়নি। আঁতুর হবে কোথায়? তবে কি বুড়িকে ওই উঠোনেই নামিয়ে দিতে হবে? মরে যাবে যে মেয়ে। বড়দা এখনো কেন আসছে না, কেন আসছে না? গলা মুখ শুকিয়ে গেল মেজকর্তার। অস্থিরতা বেড়ে উঠল মনের। বুক সমান দাড়িতে ঘন ঘন হাত বুলোতে লাগলেন, যেন এইটাই তার এই মুহূর্তের একমাত্র করণীয়। চাপা তারা লাগালো, চলো শিগগির। পৃষ্ঠা ৭, অধ্যায় ২। বাড়ির ভেতরে ঢুকতে মেজকর্তার আর পা সরে না। বুড়ি বড় আদরের মেয়ে, একমাত্র মেয়ে, মেজ বউয়ের নয়নের মণি। মেজ বউ সে মেয়ের মায়া কাটিয়ে কবে স্বর্গে চলে গেছে, তা প্রায় 10 বছর হলো বই কি, কিন্তু মনে হয় যেন সেদিন। শেষ সময় সে কি উৎকণ্ঠা মেজ বউয়ের, ছবিটা এখনো চোখে ভাসে। ঘর ভর্তি লোক, খাটে শুয়ে কেমন ছটফট করছে মেজ বউ।
কাকে যেন কি বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। সবাই বুঝতে পারছে যে মেজ বউয়ের সময় হয়ে এসেছে। হঠাৎ বড় বউঠানের খেয়াল হলো মেজ বউ বোধহয় কিছু বলতে চায়। কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলেন, ও মেজ বউ, কিছু বলবি? মেজ বউ কথা বলল না, শুধু মেজকর্তার দিকে একবার চাইল। দু ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কোনা দিয়ে। বড় বউ বুঝলেন, বললেন, সব ঘর থেকে বেরিয়ে যাও। সরলা কিছু বলতে চায় মেজকর্তাকে। ঘর খালি হয়ে গেল। মেজকর্তা এগিয়ে গেলেন মেজ বউয়ের মাথার কাছে। মেজকর্তার হাত দুটো ধরে মেজ বউ ধীরে ধীরে বলল, বুড়ি থাকলো যেন ভেসে না যায়। মেজকর্তা ইঙ্গিতটা বুঝলেন, বললেন, কথা দিচ্ছি বুড়ির অযত্নের কোনো কারণ ঘটাবো না। মেজ বউ অনেকটা নিশ্চিন্ত হলো, বলল, একটু পায়ের ধুলো দাও। পায়ের ধুলো মাথায় মাখল মেজ বউ। তারপর হঠাৎ বলে উঠল, কথা দাও বুড়ির বিয়ে দেবার আগে কলকাতায় যাবে না। প্রথমটায় হক চকিয়ে গিয়েছিলেন মেজকর্তা। এত থাকতে হঠাৎ কলকাতার কথা উঠল কেন এই সময়ে? মুহূর্তে মনে পড়ে গেল কলেজ জীবনের কথা, একটা মহা বোকামির কথা। তার সে ব্যাপার তো কবেই চুকে গেছে। সংসার পাতার পর একদিনের তরেও মেজকর্তা কলকাতার কথা তুলেছেন বলে তো মনে পড়ে না। মেজ বউ এতদিন ধরে মনে মনে সেটাও গেরো বেঁধে রেখেছে। আশ্চর্য! মেজকর্তা বলেছিলেন, কলকাতার কথা ভেবে কষ্ট পেও না মেজ বউ, কলকাতায় যাবার কোনো সাধে আমার নেই। মেজ বউয়ের সেই বুড়ির আজ সন্তান হবে। মেজ বউ থাকলে কি খুশি না হতো, কিন্তু সেই মানুষটা আজ কোথায়? মেজকর্তাকেও এত দুশ্চিন্তা মাথায় করে ঘুরে বেড়াতে হতো না। বড় বউয়ের গলার আওয়াজে মেজকর্তার ভাবনা ছিঁড়ে গেল। ফোঁস করে যে টানা নিঃশ্বাসটা পড়ল, তাতেই যেন বুক খানিকটা হালকা হয়ে গেল। বড় বউ বললে, ও মাঝে তোমার কি জ্বর আলো নাকি? বড় বউ আর মেজকর্তা এক বয়সী। বড় বউয়ের যখন বিয়ে হয় তখন তার বয়স 8, মেজকর্তারও তাই। সেদিন থেকে দুজনের সম্বন্ধে চুলিরও যত, গলাগলিরও তত। বরাবর তাদের মধ্যে তুই তোকারি চলে এসেছে। ছেলেপুলে হবার পর তুই থেকে তুমিতে উঠেছেন তারা। হাজার হোক, বয়সটা বেড়েছে তো। কি মুখে কি কুলো পাতিছ? বড় বউ বললেন, রা কাটতিছ না যে বড়, জ্বর আয়েছে নাকি? মেজকর্তা একরাশ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞাসা করেন, বড় বউ, বুড়ির কি হবে? যেন দৈবজ্ঞ ঠাকুর হাত গুনছেন। বড় বউ তেমনি গম্ভীর চালে বললেন, হয় ছেলে আর না হয় মেয়ে। বড় বউয়ের পরিহাসে পরিবেশ হালকা হয়ে গেল। তবে বোধহয় তেমন সাংঘাতিক কিছু ঘটেনি। দুর্ভাবনার ভারী বোঝা নেমে গেল মেজকর্তার কাঁধ থেকে। একটু হেসে মেজকর্তা বললেন, পাকা গণৎকার হয়ে উঠলে কবে? বড় বউ বললেন, জবের দেখলাম পুরুষ মানুষ মেঘেরও অধম হয়ে দাঁড়ায়েছে। পৃষ্ঠা 8। দেখ মাঝে, তোর এত দুশ্চিন্তা কিসের কদিনই? বাড়িতে কি লোকজন নেই, না এ বাড়িতে তোর মেয়েই পেটথম বিয়োচ্ছে? মেজকর্তা বললেন, বুড়ির কোনো অমঙ্গল টমঙ্গল? কথন শেষ না হতেই বড় বউ ধমকে উঠলেন, ও ছাড়া তোমার মনে আর কোনো চিন্তা নেই? ভালো আমার বাপ হয়েছেন। বালাই 60। তুমি এখন যাও দিনি, কুড়েটা যাতে তাড়াতাড়ি বাঁধা হয় তার চেষ্টা দেখো। মেজকর্তা ধমক খেয়ে একটু চুপ মেরে গেলেন। তারপর আমতা আমতা করে বলেই ফেললেন কথাটা, বড় বউ, বলছিলাম কি, এই বুড়িকে ওই ভিজে কুড়েতে না পাঠিয়ে ঘরে রাখলে হতো না? বড় বউ আকাশ থেকে পড়লেন, ও মাঝে, কও কি? ওয়াতি খালাস হবে ঘরে? এমন কথা তো আমার 14 পুরুষেও কেউ শোনেনি। মেজকর্তা বললেন, তোমার 14 পুরুষ তো অনেক কিছুই শোনেনি। তোমার বাবা তো রেলগাড়ির কথাও শোনেননি। তা বলে কি রেলগাড়ি হয়নি? না তুমি আর রেলে চড়বে না? কলকাতায় তো হাসপাতালেই সব হয়। বড় বউ মেজকর্তার মুখের দিকে খানিকক্ষণ চেয়ে থাকলেন, মুচকি মুচকি হাসতে লাগলেন। মেজকর্তা দেখলেন ছেলেবেলার দুষ্টু হাসি বড় বউয়ের চোখে ঝিলিক খেলে বেড়াচ্ছে। মেজকর্তা সাবধান হতে চেষ্টা করলেন। তিনি জানেন এর পরেই আসবে একটা আক্রমণ। বড় বউ বললেন, কলকাতার বাবুর মনেতে কলকাতায় যদি দরজ্জে বুড়ো বয়সেও গেল না দেখতেছি। কলকাতায় তো অনেক কিছু থাকে, সেখানে তো আমাদের মতো পেতনি থাকে না, শুনেছি ডানা কাটা পরীরা থাকে। কলকাতার শাস্ত্র কলকাতায় চলুক, দেশে তা তো চলবে না। এখনকার নিয়ম হচ্ছে যে ঘরে ছেলেপুলে হয় সে ঘরটা নোয়ার কামানের দিন ভাঙে ফেলতে হয়, না হলে পোয়াতির উপর দৃষ্টি লাগে।
তা তুমি কি তোমার মেয়ের জন্য এই বাড়িটা ভাঙে ফেলতে চাও? মেজকর্তা অতটা তলিয়ে দেখেননি। বড় বউয়ের কথার তোড়ে ঘাবড়ে গিয়ে দাড়িতে হাত ভোলাতে লাগলেন। বড় বউ বললেন, বাজে চিন্তা ছাড়ে দিয়ে এখন যাও দিনি ওদিকে। রামকৃষ্ণ কি করলো দেখো গে। কুঁড়েটা যেন শক্ত করে বাঁধে, পুদাটা যেন বেশ উঁচু হয়, ডুয়া যেন ভাঙে না পড়ে। আর হ্যাঁ, বুনোপাড়ায় লোক পাঠায় অন্নদায়ীরে ডাকায় আনো। সে লবাবের বিটির আজ তো দর্শনই পাওয়া যাচ্ছে না। অন্নদায়ের খোঁজে মেজকর্তা লোক পাঠিয়ে দিলেন। তারপর ভিতর বাড়ির উঠোনে চললেন কুড়ে বাঁধার তদারক করতে। ভিতরের উঠোনে উঁকি মারতেই তার আক্কেল গুরুম হয়ে গেল। গপ গপ শব্দে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে দমকা হাওয়ার ঠেলা। রামকৃষ্ণ আর ছোলেমান নিকিরির সঙ্গে নড়াও হাত লাগিয়েছে। তিনজনে হিমশিম খেয়ে যাচ্ছে। মেজকর্তার মুখ কালো হয়ে গেল দুর্ভাবনায়। একে তো কুড়ে বানানো অসম্ভব, তাই কুড়ে যদি বানাতে পারেও তার মধ্যে বুড়িকে রাখা আরো অসম্ভব। চঞ্চল হয়ে উঠলেন মেজকর্তা। বাইরের বাড়িতে চললেন। নালা নর্দমা কেটেও উঠোনের জল কমাতে পারেনি রামকৃষ্ণ। সেই হাঁটু জল উঠোনে ঝুড়ি ঝুড়ি মাটি ফেলছে ছোলেমান। পোঁতা আর তুলতে পারছে না। ভিজে ভিজে গায়ের চামড়া কুঁচকে গিয়েছে, শীত লেগে দাঁত কাঁপছে ঠকাঠক। নড়াকে কড়া করে তামাক সেজে আনতে বলছে রামকৃষ্ণ। তা সে শুয়োরের বাচ্চা গিয়েছে তো গিয়েইছে, ফেরার নামগন্ধ নেই। বারবাড়ি থেকে তামাক সেজে এখানে আনতে কলিযুগ না শেষ হয়ে যায়। পৃষ্ঠা 9। রামকৃষ্ণ বলল, ছোলেমান যা দিন বারবাড়ি, দেখো তো হারামজাদাটারে জমে ধরলো নাকি। দেখা পালি শালার পিঠে মারবি 2 লাথি। ওই যে আসতেছেন নবাব পুত্তর। ইচ্ছে হচ্ছে কি এই উঠোনের জলে ব্যাটারে পানেট করে ছাড়ি দিই। তাড়াতাড়ি আন। নড়া এসে দাঁড়াতেই ঠাস ঠাস বাপের হাতে চড় খেলো। কি করতেছিলি এতক্ষণ? তোরে কোলাম এক ছিলিম তামুক সাজে আনতি, তা তুই সেখানে তামাকের চাষ শুরু করলি নাকি? হ্যাঁ রে, এই হারামজাদা। নড়া সেই প্রচন্ড চড় খেয়ে চোখে সর্ষে ফুল দেখলো, কেঁদে ফেললো ভ্যাক করে। বলল, ইচ্ছে করে দেরি করেছি নাকি? বাবুগের জন্য চারকুলকে তামুক সাজে দিয়ে আসতে হলো, তা আমি কি করব কি? এদিকে কড়া তামাকের ধোয়া পেটে যেতেই রামকৃষ্ণর মেজাজ চট করে নেমে গেল। কলকেটা ছোলেমানের হাতে দিয়ে নড়াকে সস্নেহে কাছে টেনে নিল। বলল, চুবো বাবা চুবো, এই বৃষ্টির জলে তুমি আর চোখের জল ঢালে না। মারাডে অলেজ্জই হয়েছে আমার। নাও এখন একটু তামুক টানো। বলেই হাঁক পারল, ছোলেমান বামুনির মতো কলকে চোষাটা ছাড় দিন, ওই দুধির ছাওয়ালটারে একটু পিসাদ দাও, দিয়ে কাজে লাগো শিগগির, চালাটা বানায় ফেল। ছোলেমান বলল, আহ কি বৃষ্টি, ইচ্ছে হচ্ছে উঠোনে শুয়ে গড়াই। মাঠ কাদা কাদা হয়ে উঠল। রামকৃষ্ণ চাচা, ভোর না হতেই মাঠে গিয়ে পড়তে হবে না। রামকৃষ্ণ বলল, এই ছোলেমান, তোগের পাড়ায় সেদিন অত আলো জ্বলতেছিল কেন? যাত্রারা হচ্ছিল নাকি? চালা তুলতে তুলতে ছোলেমান বলল, না না, যাত্রারা না, মাগরুর পীর সাহেব আইলেন, তাই মেদ্দা সাহেব বলেন কোরআন শরীফ পাঠ হোক, তাই হতেছিল। মেদ্দা সাহেবের জামাই মুক্তার হয়েছে কিনা তাই। তা বুঝলে চাচা, পীর সাহেব যেমন এক কছমের নূর রাখিছে, দেখলি রামচরণের ছাগলটার কথা মনে হয়। কোরআন শরীফ পড়ার সময় নূরটা আবার বাহার দিয়ে দিয়ে নাড়ে, ঠিক মনে হয় যেন রাম ছাগলে কাঁঠাল পাতা চিবোচ্ছে। নড়া হি হি করে হাসতে লাগলো। রামকৃষ্ণ তাকে কড়া ধমক দিল ছোলেমানকেও। পীর মৌলভী গুরু পুরোহিত ওনারা সব গুণীন লোক, ওনাদের নিয়ে ঠাট্টা তামাশা রামকৃষ্ণ বরদাস্ত করতে পারে না। চালা তুলতে হিমশিম খাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত অমানসিক পরিশ্রমে কুড়েটা খাড়া করে তুলল রামকৃষ্ণরা। বাকি ডুয়া বাঁধা, সেই কাজটা আরো কঠিন। পরিশ্রম গিয়েছে খুব। বৃষ্টির জলে সমানে ভিজে হাড়ে ওদের শীত ধরেছে, তাই নতুন কাজে হাত দেবার আগে ওরা একটু শক্তি সঞ্চয় করে নিচ্ছিল। পূবের ঘরের বারান্দায় গিয়ে আশ্রয় নিল। 1 মালসা আগুনও এনে ফেললো নড়া। আনলো সেখানেক দা কাটা তামাক। বসে বসে তাই টানতে লাগলো। রামকৃষ্ণ বলল, দেখ ছোলেমান, বৃষ্টির যা বহর দেখতেছি তাতে ডুয়া বাঁধা শুধু তোর আমার কম্য না। এক কাজ করে দিনই,
সর্দার পাড়ার্থে বুড়া চারেক জুয়ান মদ্য ধরে নিয়ে আয়, সবাই মিলে হাত লাগালি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে নে। সোলেমান লাফিয়ে উঠল, লাখ কথার এক কথা কইছ চাচা, তুমি যে কেন লেখাপড়াটা শিখলে না তাই ভাবি। প্রশংসাটা ভালোই শোনায় রামকৃষ্ণর কানে। আত্মপ্রসাদে চোখ চকচক করে, মুখ দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে কলকেটা ছোলেমানের হাতে দেয়। বলে, কেন রে, ও কথা কলি কেন? লেখাপড়া শিখলি আমার কি আর দুটো হাত গজাতো? ছোলেমান ফসফস করে কলকে টান মারছিল। রামকৃষ্ণর কথা শুনে টান থামালো। পৃষ্ঠা 10। বলল, কালী চাচা, তোমার হাতে আর নাংলা নড়ি উঠত না। মেদ্দা সাহেবের জামাইয়ের মতন চোখে চশমা আর পায়ে ইস্টাকিন আটে সিগারেট ফুকতে ফুকতে সদরে জাতি পাততে মুক্তারি করতি। নরার চোখ দুটো বড় বড় হয়ে গেল বিস্ময়ে। মেদ্দা সাহেবের জামাইয়ের পোশাকে বাবাকে কল্পনা করল নরা। সে দেখেছে মোক্তার মিয়াকে। মোক্তারি পাশ করার পর থেকেই তাদের গ্রামে মেদ্দা সাহেবের জামাইয়ের নাম মোক্তার মিয়া হয়ে গেছে। আবার চোখে চশমা, হি হি, হাসি পাকিয়ে পাকিয়ে উঠছে নরার। বাবার পায়ে ইস্টাকিন আবার কি জিনিস? নরা জিজ্ঞাসা করলো, হ্যাঁ দাদা, ওই যে ইস্টাকিন না কি বলে সেটা কি? সোলেমান বলল, মুজা গো মুজা, ছোট কর্তা পরে আসেন না তাই, বাবুরা তারেই কন ইস্টাকিন। মেদ্দা সাহেবের জামাইতে এখন তো ফুলবাবু। দেখলি ইডা কবে যে ও হলো রিয়াজুদ্দিন গাজীর ছাওয়াল শয়লা, এখন তিনি মুক্তার বাবু। বাবার পায়ে ইস্টাকিন, হি হি হি, হেসে গড়িয়ে পড়ল নরা। রামকৃষ্ণ ছেলের ব্যবহারে ক্ষুণ্ণ হলো। কেন, ইস্টাকিন পরা কি এমন শক্ত কম্ম? অবশ্যই পায়ে পড়লে কুটকুট করতে পারে। ওই কারণেই রামকৃষ্ণ পিরেনও পড়তে পারে না। জামা গায়ে দিলেই তার দম বন্ধ হয়ে আসে। না হলে বাবু সাজতে যে সে পারে না তা নয়। লেখাপড়া শিখতে গিয়েও তো রামকৃষ্ণ ছেড়ে দিয়েছিল। সে কবেকার কথা। সেই সেবার মেজবাবু কলকাতা থেকে লেখাপড়া শিখে ফিরে এলেন। গ্রামে স্কুল খোলার তখন খুব ঝোঁক উঠেছিল তার, আর জাত বেজাতের হাতে জল খাবার ঝোঁক। পাঠশালা খুলেছিলেন মেজবাবু। প্রথম বেশ চলেছিল দিকগতক। দিনের পাঠশালায় রামকৃষ্ণরা যেতে পারত না, মাঠে তাহলে লাঙল দেবে কে? বেশ কথা, মেজবাবু বললেন, তাহলে তোদের জন্য রাত্রিরেই আরেকটা পাঠশালা খুলব। মেজবাবু সে পাঠশালাও খুলেছিলেন। হিন্দু মুসলমান সব পাড়ায় ঘুরে ঘুরে পড়ুয়া জোগাড় করেছিলেন। বইপত্রও আনিয়েছিলেন মেলা। তোড়জোড় করে পড়াশোনা আরম্ভ হয়েছিল। তারপর একদিন সব ভেস্তে গেল। বাছ বিচার না করে মেজবাবু যেই জল চালাবার চেষ্টা করলেন সবার, অমনি গ্রামে যেন প্রলয় কাণ্ড ঘটে যাবে এমন অবস্থা হলো। রটে গেল যে মেজবাবু ব্রহ্মজ্ঞানী হয়ে এসেছেন। ব্রহ্মজ্ঞানী কি রামকৃষ্ণ তা জানে না। তবে তখনকার গ্রামের হাবভাব দেখে রামকৃষ্ণর মনে হয়েছিল হয় মেজবাবু পাগল, নয় সাংঘাতিক রকমের কিছু। প্রথমেই দিনের পাঠশালা উঠে গেল, রাতেরটাও যায়। দেওয়ান বাড়িতে তখন রাত দিন কান্নাকাটি, তর্ক, তর্জন গর্জন চলছে। কর্তাবাবু কর্তামা তখনও বেঁচে। সেই কর্তাবাবু যিনি নীলকুঠির দেওয়ান ছিলেন, বয়সকালে যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই কর্তাবাবুর শাসনও মেজবাবুকে টলাতে পারেনি। ত্যায্যপুত্র করতে চেয়েছিলেন মেজবাবুকে, তবু মেজবাবু তার কোট ছাড়েননি। একটু একটু মনেও আছে রামকৃষ্ণর মেজবাবুর সেই আমলের দু চারটে কথা। একটা কথা মেজবাবু প্রায় বলতেন, ঈশ্বর এক, সকলকেই তিনি সৃষ্টি করেছেন। তার চোখে উঁচু জাত নিচু জাত নেই। ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষ মাত্রেই মানুষের ভাই। ভাইয়ের হাতের জল ভাই খাবে বই কি? রোজ পাঠশালায় এই কথাগুলো বলতেন মেজবাবু। কেন বলতেন তা রামকৃষ্ণ জানে না। ও কথাগুলোর মানে কি তাও তারা বুঝতে পারত না, তবে শুনতে খারাপ লাগতো না। আর এটাও বুঝতো না রামকৃষ্ণ, এতে এমন কি খারাপ কথা আছে যা শোনা মাত্রই গ্রাম শুদ্ধ মাতব্বররা চটে যেত, বিশেষ করে পুরুত মশাই। তিনিই তো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বলে বেড়াতেন যে মহির পাঠশালায় ছেলে পাঠাবে সে জাতিচ্যুত হবে, সে উচ্ছন্নে যাবে। পুরুত ঠাকুর খুব তেজি লোক, 8খানা গ্রামে তার বিধান চলে, তার কথা অমান্য করবে কে? পাঠশালায় কেউ ছেলে পাঠালো না। মনের দুঃখে মেজবাবু সাহেবের পাটের অফিসে চাকরি নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন।
পৃষ্ঠা 11। তারপর থেকে তো দেশের সঙ্গে তার সম্পর্কই প্রায় উঠে গিয়েছিল। মেয়ের অন্নপ্রাশনও বিদেশেই সেরেছিলেন। কর্তাবাবু মারা গেলে সবাই ভেবেছিল তিনি বোধহয় শ্রাদ্ধ শান্তি আর করবেন না। দেখা গেল সে ধারণা ভুল। দেশেও এলেন, নিয়ম মতোই তিনি সেসব করলেন। কর্তামার বেলাতেও নিয়মের কোনো লঙ্ঘন করেননি, মেজমার বেলাতেও না। মেজমা মারা যাবার পর বড়দিকে বাড়িতে রেখে মেজবাবু একাই গেলেন কর্মস্থলে। তারপর থেকে আবার দেশের সঙ্গে তার যোগাযোগ শুরু হলো। তবে এ মেজবাবুর সঙ্গে রামকৃষ্ণ আগের বাবুর কোনো যোগই কোথাও দেখতে পেল না। শুধু যে দাঁড়িয়ে রেখেছেন মেজবাবু তা নয়, তাদের সকলের কাছ থেকে যেন দূরেও সরে গেছেন। কতদিনকার কথা। মেজবাবুর পাঠশালাটি টিকে থাকলে রামকৃষ্ণর লেখাপড়া হয়তো হতেও পারত। না হবার কি আছে? মুক্তারও যে হতে পারত না তাই বা কে বলল? মেদ্দা সাহেবের জামাই ওই শয়লা মিয়া ও কি আর লাঙল ঠালেনি? ফেলেছে, কিন্তু সুবিধে পেতেই লেখাপড়া শিখতে চলে গিয়েছে। শিখেওছে খুব কষ্ট করে। এখন 5 জনে তাকে মান্য তো করবেই। যাকগে, ওসব আবুল তাবুল ভেবে লাভ কি? যেন ঘুম থেকে জেগে উঠল রামকৃষ্ণ। বলল, যা বাবা, তাড়াতাড়ি বুনো পাড়াটা ঘুরে আয়, হাতের কাজ নামায়ে ফেলি চটপট। ছোলেমান ছুটল বুনো পাড়ায়। মেজকর্তা অস্থিরভাবে পায়চারি করছেন বাড়ির ভেতর। যারা সকালে জটলা পাকাচ্ছিল তারা কেউ আর নেই। ফাঁকা ঘরের শূন্যতায় তার অসহায় ভাব আরো বেড়ে গেছে। বুড়িকে উঠোনে নামাতেই কিছুতেই তার মন সায় দিচ্ছে না। কুসংস্কারে এরা কি পরিমাণ আচ্ছন্ন সেটা ভেবেই অবাক তাকে মেজকর্তার। পৃথিবীর কত দ্রুত যে পরিবর্তন হচ্ছে তার কোনো খবর এদের কানে পৌঁছয় না। 30 বছর আগেও এদের ধ্যান ধারণা যা ছিল এখনো তাই আছে। তা থাকুক, সেজন্য আর দুঃখ হয় না তার, সেজন্য আর মাথা ব্যথাও নেই। তার ভাবনা বুড়ির জন্য। ওই জলের মধ্যে ভিজে কুড়েতে নামালে মেয়েকে তার হারাতে হবে, কোনো ভুল নেই, অসম্ভব। এ ব্যবস্থা মেনে নিতে তিনি পারবেন না। করর বাজ পড়ল। মেজকর্তা একটু চমকে গেলেন। কাছেই কোথাও পড়েছে নিশ্চয়ই। ঝিলিকে তার চোখে প্রায় ধাঁধা লাগে এমন অবস্থা। ভেতর বাড়িতে যাবেন এমন সময় দেখলেন অন্নদাই বড় একখানা মানকচুর পাতা মাথায় দিয়ে আসছে। ভিজে সপ করছে তার সর্বদেহ। মেজকর্তা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, কোথায় ছিলি তুই? বড় বউ যে তোর জন্য অস্থির হয়ে উঠেছে। এমন ভাবে মেজকর্তার একেবারে সামনে পড়ে যাওয়ায় অন্য একটু হকচকিয়ে গেল। চট করে ঘুমটা টেনে সে বাড়ির ভেতর ঢুকে গেল। সেখানে পড়বি তো পর, একেবারে বড় বউয়ের সামনে। বড় বউ ধমকে উঠলেন, এই যে লবাবের বিটি, বলি সাপের 5 পা দেখেছ নাকি? অন্য কি বলতে যাচ্ছিল তাকে কথা বলার সুযোগ না দিয়েই বড় বউ লাগালেন আরেকটা ধমক। বলি, তোর আক্কেলটা কি গিলে খাইছিস? অন্য কাতরভাবে বলল, দোহাই মা, আগে আমার কথাটা শুনে লাও, তারপর তোমার প্রাণে যা চাই তাই কইও। দুহা জাঙার বদর নিকিরি সে রাত থাকতে আসে আমারে পিড়ায় পাঁচাকুলা করে ধরে নিয়ে গেল। কত করে তারে কলাম তোমাদের বাড়ির কথা, কিছুতেই শুনল না। ওর বউর অনেক রাত্রিরে থেই ব্যথা উঠতেছিল। তা মা, মঙ্গলে সুমঙ্গলে কাজটা উদ্ধার হতেই তবে গিয়ে তোমার এই ছাড়া পালাম। পৃষ্ঠা 12। করবো কি মা কদিনই, এখনো পর্যন্ত দাঁতে একটা দানা কাটেনি। বড়দির জন্য তুমি ভাবে না, প্রথম পুয়াতি তো চট করে কিছু হবে না, সময় নেবে। নিজের গেও তো হয়েছে 2-1, জানো তো সবই। এখন 2 খাতি দাও দিনি, একেবারে ভুকছানি পড়ার জোগাড় হয়েছে। অন্যকে দেখে তার কথা শুনে বড় বউয়ের প্রাণে জল এলো। বড় ননদকে ডাক দিলেন, ও দিদি, তোমার রান্না হয়েছে, একবার বেরোও তো। শুভতা নিরামিষ ঘরের থেকে বেরিয়ে এলেন। ও মা, অন্য আসে পড়িছ, যাক বাঁচালে, বড় ভাবনায় ফেলেছিলে। বড় বউ বললেন, ওরে নিয়ে টানাটানির তো শেষ নেই। ভোর রাত্রি লুহার জাঙায় ধরে নিয়ে গিয়েছিল, খালাস টালাস করেই আসতেছে, এখনো কিছু মুখে দিতে পারেনি। তোমার ঘরে হয়েছে কিছু, ওরে দিতে পারবা খাতি? রান্না তো হয়েছে, এখন ওরে দেয় কিডা? দেখ দিনে বউ, ও ঘরে ফুলি আছে নাকি? থাকতে দে পাঠায়, আমি ভাত ডাল বাড়ি দিই, ও অন্যরে একটু ধরে দিক। যা অন্য, একখান পাতা টাতা কাটে আন। অন্য বলল, হ্যাঁ, আমি আর বৃষ্টির মধ্যে নামতেছি, পায়ে আমার হাজা ধরে গেল, এই কচু পাতখানা মাথায় দিয়ে আইছি,
এখানেই পাতে বসলাম, এই গুদমের বারান্দায়, এই পাতেই খাবো, তুমি ভাত পাঠায় দাও। তোর বাপু সবটাতেই অনাথ সৃষ্টি বলেই শুভদা রান্নাঘরে গিয়ে ঢুকলেন। অন্ন ডাকলো, ফুলি দিদি, ও ফুলি দিদি। আঁশের হেসেল থেকে মুখ নাড়তে নাড়তে বছর 13 ফুলেশ্বরী বেরিয়ে এলো। কথা না বলে মাথা ঝাঁকিয়ে প্রশ্ন করলো, কি? অন্য ফুলিকে দেখে অবাক হয়ে গেল। বলল, তোমার গালে কি? কোত করে ঢোক গিলে ফুলি বলল, আম হলো। চেঁচায় পাড়া মাথায় করতেছ কেন? গলা নামায় শুধোতে পারো না? আমের আচার খাচ্ছি। বড় পিসি জানতে পারলে পেটে পাড়া দিয়ে বের করবে না। তুমি খাবা একটু আচার? অন্য হেসে বলল, ওমা কও কি, আচার কি অমন করে খায়? তা ভালো, হাতে জানে গেছে তোমার কীর্তি। এই যে এই ঘরেই বসে আছে। বড় বউ ও ঘরে আছে শুনে ফুলির মুখ কালো হয়ে গেল। ভাগ্য ভালো, বড় বউ ফুলিকে আচার নিয়ে কোনো কথাই বললেন না। বললেন, দেখ মা, দিদির ঘরের থেয়াল গোছে ভাত তরকারি আনে অন্যরে খাওয়ায় দাও। আঁতুরে ঘটিটি করে করে 1 ঘটি জলও ওরে খাতি দাও, কেমন? অন্যর খাওয়ার মাঝ বরাবর এগিয়েছে। অন্য ডাক দিল, বড় মা শোনো। বড় বউ বেরিয়ে এলেন। অন্য বলল, আসল কথাটা ভুলেই গেছিলাম। দুহাজাঙায় যাওয়াটা এক পক্ষে ভালোই হয়েছে বুঝলে। তাঁতি বউর পা ধোয়ানো জলও আনে রাখেছি, পেটথম পোয়াতি। বলা তো যায় না কখন কোন ডে দরকার লাগে। এ অঞ্চলে তাঁতি বউয়ের খুব সুনাম। 8-10টা ছেলেপুলের মা একটি ফোঁটা কষ্ট কোনোটার জন্য পায়নি। ব্যথা উঠেছে কি প্রসব হয়ে যায়। তাই এ অঞ্চলের দায়রা তাঁতি বউয়ের পা ধোয়ানো জল এনে রাখে। যে প্রসূতি বেগ দেয়, প্রসব হতে যাদের কষ্ট হয়, দায়রার সেই সব প্রসূতির তাঁতি বউয়ের পা ধোয়ানো জল খাইয়ে দেয়, সঙ্গে সঙ্গে অব্যর্থ ফল। ভিতরের ঘরে গিরিবালা শুয়েছিল। অন্যর কথা শুনে তার গা গুলিয়ে উঠল। এবার দুর্গাপুজোর সময় তাঁতি বউকে সে দেখেছে। বাড়াবাড়ি তলায় ঠাকুর দেখতে এসে এ বাড়িও বেরিয়ে গিয়েছে। তার সঙ্গে গল্পও করেছে তাঁতি বউ। গিরিবালা সেই সময় দেখেছে তার 2 পায়ে হাজা। সেই পা ধোয়ানি জল ওকে খেতে দেবে নাকি? ওয়াক ওয়াক হড় হড় করে বমি করে ফেলল গিরিবালা। ওমা, কি হলো মেয়ের, কি হলো? বড় বউ ব্যস্ত হয়ে ঘরে ঢুকে পড়লেন। পৃষ্ঠা 13, 3য় অধ্যায়। বড় বউ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। দেখলেন গিরিবালা খাটের উপর হয়ে শুয়ে মেঝে বমি করছে। বছর 15 বয়স গিরিবালার, শ্যাম বর্ণ, মাঝারি গড়ন, 1 মাথা কোঁকড়া কালো চুল, 2-4 গাছি কপালের উপর এসে পড়েছে। প্রথম মাতৃত্বের লাবণ্যের ঢল নেমেছে গিরিবালার গোটা শরীরে, যেন নতুন বর্ষার বিল একখানা। গিরিবালা শ্রান্ত চোখ দুটো তুলে বড় বউয়ের দিকে চাইল, তারপর মৃগী রোগীর মতো লাফিয়ে উঠে জাপটে ধরল বড় বউকে। হাউমাউ করে চেঁচাতে লাগলো গিরিবালা, বড় মা, ও বড় মা, তোমার 2 পায়ে পড়ি বড় মা, আমার মাথার দিব্যি, তোমার ঠাকুরির দিব্যি, আমার ওইসব ছাই ভস্য খাওয়ায় না, আমি আর তালি বাঁচবো না। ও বড় মা, তোমারে বাজ্ঞাতা করি। গিরিবালার কাণ্ড দেখে বড় বউ ঘাবড়ে গেলেন। ও মা, বুড়ি অমন উতলা হচ্ছ কেন? কি হয়েছে? ঠান্ডা হও। কিসির কথা কতি চাচ্ছ? কদিনই সুস্থির হয়ে কও। গিরিবালার উত্তেজনা এক নিমেষে জুড়িয়ে গেল। অবসাদ এসে তাকে গ্রাস করল। খাটের উপর নেতিয়ে পড়ে চোখ বুজে হাঁপাতে লাগলো। বড় বউ তার সারা গায়ে মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাঁদো কাঁদো গিরিবালা অতি ক্ষীণ স্বরে বলল, অন্ন যা আনেছে তা আমাকে খাওয়ায় না, দোহাই তোমার। বড় বউ আরো আশ্চর্য হলেন। কি আনেছে অন্ন? হ্যাঁ মা, কদিনই, আমি তো বুঝতে পারতেছি না। কথাটা স্মরণ মাত্রে আবার পেট গুলিয়ে উঠল গিরিবালার, ওয়াক তুলল বারদুই। তবে এবার আর বমি হলো না। এইটুকু পরিশ্রমে হাঁপিয়ে উঠল গিরিবালা। হাঁটুরে হাঁপুড়ের মতো বুকখানা ওঠানামা করতে লাগলো। ধামার মতো পেটটায় বার কয়েক চাপ পড়ল। গিরিবালা হাঁপাতে হাঁপাতে বলল, ওই যে তাঁতি বউয়ের পা ধোয়ানো জল আনিছে অন্ন, আমি সে বউডেরে দেখেছি। তার 2 পায়েই হাজা, একেবারে থ্যাক থ্যাক করতেছে, ওয়াক ওয়াক। ও আমি মরে গেলেও খাতি পারবো না, ওয়াক, খাতি গেলেই মরে যাব। গিরিবালার পেটে ঈষৎ একটা মোচড় লাগলো। কপালে ঘামের বিন্দু ফুটে উঠল। বড় বউ আঁচল দিয়ে গিরিবালার মুখ মুছে বললেন, হাত পাখা ভ্যাজন করলেন কিছুক্ষণ। বললেন, দেখ দিনই মেয়ের কাণ্ডজ্ঞান। ও চাপা, 1 ঘটি জল আন, ফুলির মারে কত, মাঝেটা মুছে দিয়ে যাক। ও মা বুড়ি, ভয় নেই,
ওসব ছাই ভস্য তোমার খাতি হবে কেন? বালাই ষাট। গিরিবালার ধরে এতক্ষণে যেন প্রাণ এলো। অজানা এক আতঙ্কে দেহের স্নায়ুগুলো ধনুকের ছিলের মতো এতক্ষণ টান টান হয়েছিল। এবার তারা শিথিল হলো। চাঁপা জল আনলো। বড় বউ একটু একটু করে জল নিয়ে গিরিবালার মুখ, চোখ, কপাল, ঘাড়, দোকানের পিছনটা বেশ করে ধুয়ে দিলেন। ফুলির মা এসে ঘর মুছে দিল। বড় বউ জিজ্ঞাসা করলেন, ও ফুলির মা, রান্না হয়েছে? ফুলির মা ঘাড় নাড়ল, হ্যাঁ। পৃষ্ঠা 14। তবে যাও, মাঝে কর্তারে খাতি দাওগে। ছোট বৌড়ি চান করায় দিতি কও। ও ফুলির মা, একটু দাঁড়াও, তোমার গুঁড়োর কৌটোটা দেখি। ফুলির মা গুঁড়ো তামাকের কৌটো আঁচলের ঘিট খুলে বের করে দিল। বড় বউ বেশ করে দাঁতে মিশি মেখে নিলেন। উঠে গিয়ে উঠোনে পিচিত করে খানিকটা ছ্যাপ ফেলে আরো খানিকটা গুঁড়ো দাঁতে লাগিয়ে ফুলির মার হাতে কৌটোটা ফেরত দিয়ে গিরিবালার পাশে এসে বসলেন। সস্নেহে চাঁপাকে ডাকলেন, মনি রে, যাও চান করে নাও গে। আজ একা একাই নায় নিও কেমন? দিদির শরীরটা খারাপ হয়েছে কিনা, আমি একটু ওর কাছে থাকি। বড় বউয়ের কথার সঙ্গে সঙ্গে মিশির গুঁড়ো ফসফস করে এদিক ওদিক উড়ে যাচ্ছিল। চাপা খিলখিল করে হেসে উঠে বলল, বড় মা, কথা কইও না, তোমার মুখের গুঁড়ো তালি বড়দির চোখে উড়ে পড়বে নে। বড় বউ হঠাৎ অপ্রস্তুত হয়ে গেলেন, তারপর হেসে ফেললেন। বললেন, মেয়ের দিনকে দিন বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ? ফাজলামি রাখে যা কই মন দিয়ে শোন। বেশ করে তেল মাখবা, বুঝিছ? গায়ে মুখি পায়ে তেল মাখে আমারে দেখায়, তারপর চান করতে যাবা, বুঝলে? বড় বউয়ের কথা শেষ না হতেই চাপা অদৃশ্য। বড় বউয়ের মনটা খচখচ করতে লাগলো। তেলটা ভালো করে চাপা মাখবে কিনা কে জানে। তেলে জলেই শরীর। ওইটুকু মেয়ে, ও কি আর নিজে নিজে মাখতে পারে তেল? না। বড় বউ ডাক দিলেন, ও চাপা, তুই আমার কাছে আয়, তেলের বোতলটা নিয়ে আয় এখানে। বেচারি চাপা ভেবেছিল একটা দিন যদি বড়মার কবল থেকে রেহাই পায়। বড়মার হুকুমে মুখখানা বেজার করে তেলের বোতলটা নিয়ে হাজির হলো। গিরিবালা শুয়ে শুয়ে রগড় দেখছিল। বড়মার কাছে তেল মাখা যে কি শাস্তি, গিরিবালা তা জানে, বড়দাও জানে। কলকাতায় পড়তে গিয়ে বড়দা বেঁচে গেছে। শ্বশুর বাড়ি চলে গেলে সেও বেঁচে যাবে। তখন সব কোপ গিয়ে পড়বে চাঁপার ওপর। বড় বউ ততক্ষণে চাঁপার বিনুনি খুলে ফেলেছেন, চিরুনি চালাচ্ছেন তার চুলে। মুখ গোমরা করে দুই হাঁটুতে মুখ ঠেকিয়ে চাঁপা বসে আছে। গিরিবালার হাসি পেল। বলল, এই চাঁপা, মুখখানারে বেগুন বেচা করে রাখিছিস কেনে? সে কথায় জবাব না দিয়ে চাঁপা চেঁচিয়ে উঠল, উফ পরমা, লাগে। চাঁপার রকম দেখে গিরিবালা মনে মনে হাসতে লাগলো। চাঁপাকে চটাবার জন্য বলল, লাগে না হাতি, মেয়ে একেবারে ফুলির ঘায়ে মুচ্ছ যাবেন। চাপা খড়খড় করে উঠল, দেখ বড়দি, তুই রুগীর মতো থাক, ফোড়ন কাটিস নে তো। বড় বউ ধমকি উঠলেন, গেল যা, মেয়ের কথা ছিড়িতে দেখ তিনি, ও রুগী হতে যাবে কেন? বালাই ষাট। চাপা অপ্রস্তুত। গিরিবালা মুখ গুজে হাসতে লাগলো। বড় বউ কোনো দিকে ভ্রুক্ষেপ না করে চাপার চুলের জট ছাড়াতে লাগলেন। দাঁত ভাঙা চিরুনি মাঝে মাঝে চুলের মধ্যে আটকে গিয়ে পটপট করে চুল ছিঁড়তে লাগলো। ব্যথা লাগলেও প্রচন্ড অভিমানে চাপা মুখ বুজে রইল। উচ্চবাচ্য করল না, জানে করলেও ফল হবে না। বাঘে ধরলেও কখনো কখনো নিস্তার মেলে, কিন্তু বড়মার কাছ থেকে ছাড়ার নাস্তি। চাপা জানে এখন জবজবে করে সারা শরীরে তেল মাখতে হবে, তারপর খোল দিয়ে সর মেশানো হলুদ বাটা দিয়ে ঘষে ঘষে তা তুলতে হবে। তারপর পুকুরের জলে নেমে 2 কি 3টি ডুব, বাস। গায়ে যত খুশি জল ঢালো, আধ ঘন্টা না হয় জলে গলা ডুবিয়ে বসে থাকো, কিন্তু মাথায় বেশি জল দেওয়া চলবে না। চুলের তেল ধুয়ে ফেলা চলবে না। মাথা রুক্ষ হয়ে গেলে রং জ্বলে যাবে চুলের। কালো কুচকুচি যদি করতে না থাকলো, তবে সে আর চুল কি? কটা কটা চুলো যা, কুষ্টার ফেঁসো তাই। ওকে বড় বউ চুলই বলেন না, এসব দিকে তার বড় কড়া নজর। অধ্যায় 4। কড়া নজর ছোট বউয়েরও। অলক্লথটা পরিপাটি করে পেতে ছেলেকে যত্ন করে শুইয়ে দিলেন। রাজপুত্তর ঘুমিয়ে পড়ল। ও ঘুমিয়েই থাকে। পাখার বাতাস করতে করতে ছোট বউ ভাবলেন, তা একরকম ভালোই, ডাইনি মাগিদের চোখের আড়াল পড়বে। জানতে পারলে কি রক্ষে রাখবে নাকি ছিঁড়ে খেয়ে ফেলবে না রাজপুত্তরকে? তাই তো এত সতর্কতা ছোট বউয়ের, তাই এত কড়া নজর।
একটা সুন্দর কাঁথা দিয়ে ছোট বউ আপাদমস্তক ঢেকে দিলেন রাজপুত্তুরকে। একটু নিশ্চিন্ত হয়েছেন কি করর কর করে বাজ পড়ল। চমকে উঠলেন ছোট বউ। ষাট ষাট। রাজপুত্তরের গায়ে আদরে হাত বুলিয়ে দিলেন। যদি চমকে উঠে পড়তো, কেঁদে উঠত রাজপুত্তর, তাহলে আর কি ভারী সুবিধে হতো ডাইনিটার। কান্নার শব্দ শুনে এই ঘরে এসে হাজির হতো। তারপর রাজপুত্তরের গলাটি মট্টাস, মটরশুটির কচি ঢগার মতো ভেঙে দিয়ে যেত হারামজাদি। হঠাৎ ছোট বউয়ের মাথায় ঝিলিক খেলে গেল। সুর করে বলে উঠলেন, কিন্তু গলাটা পেতে কোথায়, গলাটা পেতে কোথায়? হুঁ, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? দেখো, খুঁজে দেখো, কোথায় রাজপুত্তর, কোথায়, বের করো। ছোট বউ হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লেন। অকস্মাৎ হাততালি দিয়ে নাচতে শুরু করলেন। গান করলেন, খুঁজি খুঁজি নারী যে পায় তারি, খুঁজি খুঁজি নারী যে পায় তারি। বাতাসকে লক্ষ্য করে বললেন, খোঁজ হারামজাদি, খোঁজ। ভাবছিস খাটের উপর শুয়ে আছে? এই দেখ। একটানে কাঁথাটা তুলে ফেললেন ছোট বউ। একটা কোল বালিশ শোয়ানো রয়েছে সেখানে। ডাক দিলেন, কই আয়, গলা ছেড়। খলকল করে হেসে উঠলেন প্রচন্ড উল্লাসে। কলা খা, কলা খা, দুও দুও দুও। আবার সশব্দে একটা বাজ পড়ল। ছোট বউ এক ছুটে জানালার কাছে গিয়ে আকাশপানে চেয়ে তারস্বরে ধমক দিলেন, এই ও, চুপ রাও। নড়া ছোট বউয়ের ঘরের দাওয়ায় বসে তামাক সাজছিল। পিছনে ছোট বউয়ের ধমকের আওয়াজ পেয়ে চমকে উঠেই দিল দৌড়, এক দৌড়ে একেবারে বাপের কাছে। রামকৃষ্ণ জিজ্ঞাসা করলো, কি রে? ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নড়া ছোট বউয়ের ঘরের দিকে আঙুল দেখিয়ে বলল, পাগল। রামকৃষ্ণ বলল, তাতে হয়েছে কি? নড়া বলল, আজ খুব বাড়ছে মনে হতিছে। রামকৃষ্ণ বলল, বাড়ুক, তোর তাতে কি? নড়া ভয়ে ভয়ে বলল, যদি মারে? রামকৃষ্ণ ভীষণ চটে গেল। বুনো পাড়ার সর্দাররা কজন এসে গেছে, হাতে হাতে কাজ চলেছে জোর। অমানসিক পরিশ্রমে ওরা কুঁড়েটা খাড়া করে ফেলেছে। চারিদিকে পগার কেটে উঠোনের জলও কমিয়ে ফেলেছে। ভালো মতো একটা বেড়া এবার বেঁধে দিতে পারলেই নিশ্চিন্ত হওয়া যায়। এই কি তার ন্যাকড়া করার সময়? রামকৃষ্ণ মনে মনে তার বউকে গাল দিতে লাগলো। এ কি গুণধরী বিয়েছিল মাগি, তোরা সেই মরছে ছেলেটা। রামকৃষ্ণ ছেলের গালে ঠাস করে একটি চর মারবার ইচ্ছে অতি কষ্টে দমন করল। পৃষ্ঠা 16। দাঁত কিরমির করে বলল, দেখেক, যদি ঘাপান খাতি না চাস তো আমার সামনে থেকে সরে যা। নড়া ভয়ে ভয়ে বাপের কাছ থেকে সরে গিয়ে ছোলেমান নিকিরির পায়ে পায়ে ঘুরতে লাগলো। নতুন কুড়েটার উপর ছোট বউয়েরও চোখ পড়ল। খুব গম্ভীর হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ঘরামিদের কাজ দেখতে লাগলেন তিনি। প্রথমে মাথায় কিছুতেই ঢুকলো না ওরা ওখানে জড়ো হয়েছে করছে কি। বৃষ্টিতে ভিজছে, তা ভিজুক, দরজায় যে বাইরের থেকে শিকল দেওয়া, নইলে তিনিও একটু ভিজতেন। ও সর্বনাশ! এক পলকে ছোট বউ সব বুঝে ফেললেন। ওরা যে কুড়ে বানাচ্ছে, আবার এক রাজপুত্তুর আসছে তাহলে। কি একটা কথা, কি একটা ব্যথা যেন ছোট বউয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ভেসে উঠতে চাইছে, কিন্তু পারছে না। মানসিক জটিলতার গোলক ধাঁধায় ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। কথাটা স্পষ্ট হয়ে ফুটছে না, ব্যথাটা তীব্র হয়ে উঠছে না। কেমন যেন অস্বস্তি লাগছে ছোট বউয়ের। অনেকক্ষণ ধরে শান্ত হয়ে আছেন। জানালার গড়াদের উপর বুকটা জোর করে চেপে ধরে বুক শিনশিন ভাবটার উপশম চাইছেন। ঝরঝর করে বৃষ্টি ঝরছে। মক 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 ব্যাঙেরা ঐকতান গান জুড়েছে পাঁচ দুয়ারের পুকুরটাতে। গোয়াল থেকে রাঙি গাইটা হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। সব যেন নতুন করে শুনতে পাচ্ছেন ছোট বউ। এমনকি গুদমের পাশের হাজারি গাছটার রস খাঁজা কাঁঠালগুলোও যেন ছোট বউয়ের চোখের উপর নতুন স্বপ্নের মতো ফুটে উঠল। হ্যাঁ, একটু একটু করে যেন তার মনের উপরকার ভারী পর্দাটা সরে যাচ্ছে। বছর 10 আগেও যেন এইরকম একটা সমারোহ এই বাড়িতে হয়েছিল। এইরকম একটা কুড়ে বানানো হয়েছিল এ বাড়ির উঠোনে। ছোট বউকে যেন তার মধ্যে ঢোকানো হয়েছিল। তারপর, হ্যাঁ, তারপর যেন কি হলো তারপর? মনে পড়ছে না, মনে পড়ছে না, মনে পড়ছে না। মনের যে ঘটের মধ্যে এইসব কথা জমানো, তার উপর একটা পাথর পড়ে আছে, ভারী পাথর।
নাম জানা একটা উদ্বেগ ছোট বউয়ের মনের সে ঘরটা ধরে প্রাণপণে ঝাঁকি দিতে শুরু করলো। তার মনের কোন কোনার অন্ধকারে যন্ত্রণার একখানা ধারালো ছুরি যেন ঝুলেছিল। ঝাঁকি খেয়ে সেইখানায় খুলে পড়ল। সঙ্গে সঙ্গে ছোট বউয়ের অন্তরাত্মা প্রচণ্ড আঘাতে দুভাগ হয়ে গেল। কি যন্ত্রণা, কি অসম্ভব প্রদাহ! হঠাৎ ছোট বউয়ের দিব্যচক্ষু খুলে গেল, সব মনে পড়ে গেল, সব। এক রাজপুত্তর এসেছিল তার কোলে। হিংসে সব মাগির বুক ফেটে চৌচির হয়ে গিয়েছিল। হবে না কেন? আর সবার কোলে বাঁদর ছানা, শুধু তার কোলেই এসেছিল রাজপুত্তর। সহ্য হবে কেন ওদের? সবচাইতে বজ্জাত ওই ননদটা। ওটা আসলে ডাইনি। ভাতার পুতের মাথা চিবিয়ে খেয়ে এ বাড়িতে এসেছে। ওই ডাইনি তো তার রাজপুত্তরের ঘাড় মোটকে রক্ত চুষে খেয়েছে। তারপর বাঁওড়ের কাদায় পুঁতে রেখে এসেছে রাজপুত্তরের দেহটা। রাজপুত্তর কিন্তু মরেনি। ওরা তো মরে না, শুধু দেহ বদলায়। ওই যে সুন্দর শালুক ফোটে, লাল টুকটুকে পদ্ম ফোটে বাঁওড়ে, ওগুলো কি? ওরাই তো রাজপুত্তর, শালুক কুমার, পদ্ম কুমার। ছোট বউয়ের শান্ত ভাব আবার কেটে যেতে থাকে, অস্থিরতা বাড়ে, মাথা গরম হয়ে ওঠে। ডাইনি মাগির উপর আক্রোশ ফেটে পড়ে। তাকে মারবার নানা ফন্দি মাথায় আসতে থাকে। ও তো আর এমনি মরবে না। ভাতুড়ে পুকুরের পশ্চিম কোণার জলের নিচের উপর একটা কৌটো পোঁতা আছে। কৌটোর মধ্যে আছে এক কালো কুচকুচে ভোমরা। সেই ভোমরাই ডাইনি মাগিটার প্রাণ। আমাবস্যের ঘুরঘুটে রাতে এলো চুলে এক নিঃশ্বাসে ডুব দিয়ে কৌটোটা তুলে আনতে হবে। তারপর ভোমরাটা বের করে 2 আঙুলে ধরে এক টানে ঘাটটা ভেঙে ফেলতে হবে। পৃষ্ঠা 17। ব্যাস, তাহলেই আপদের শান্তি। ছটফটিয়ে মরবে মাগি। মনটা খুশিতে ভরে ওঠে ছোট বউয়ের। মাথাটা অনেক হালকা হয়ে যায়। গড়া ঝাঁকাতে ঝাঁকাতে হি হি করে হাসতে থাকে আপন মনে। নড়া দূর থেকে ভয়ে ভয়ে যায়। তার দিকে ছোট বউয়ের নজর পড়তেই হাঁক ছাড়েন তিনি। এই বরকানবাজ, ইধার আও। নড়া পড়িমড়ি করে লাগায় ছুট। 5ম অধ্যায়। গিরিবালার ব্যথা উঠল বেলা থাকতে থাকতেই। যন্ত্রণার চেয়ে লজ্জাটাই প্রথমে বড় হয়ে উঠেছিল ওর কাছে, তাই কাউকে কিছু বলেনি। কেমন এক অজানা আতঙ্ক ফুটে উঠেছিল ওর মনে। ক্রমে অসহায় বোধ করছিল সে। বার কয়েক পায়খানায় গেল, স্বস্তি পেল না। বিছানায় এসে এলিয়ে পড়ল। মাঝে মাঝে 2 হাত দিয়ে তলপেট চেপে ধরতে লাগলো। শেষে অস্থির হয়ে উঠল। গিরিবালার মনে হলো সাক্ষাৎ এক আগ্নেয়গিরি বাসা বেঁধেছে তার উদরে। প্রথমে ভ্রূণ, পরে একটু একটু করে পুষ্ট হয়েছে অঙ্কুর। অঙ্কুর পুষ্ট হয়ে হয়ে এখন ফেটে পড়বার মতো বিরাট শক্তি সঞ্চয় করেছে। সে আর বাধা মানবে কেন? তাকে বাধা দেবে কে? বাইরের আলো বাতাস মুক্তি তার অপেক্ষায় আকুল হয়ে আছে। সে কি আর ভিতরের অন্ধ গুহায় বৃথা কালক্ষেপ করতে পারে? এখন বেরিয়ে আসার পথ চাই তার। তারই সন্ধানে সে ব্যস্ত। গিরিবালা ক্রমেই কাতর হয়ে উঠতে লাগলো। নিদারুণ বেদনা তার সহ্যের সীমা অতিক্রম করলো। আজ সকাল থেকে এই ব্যথা তার সঙ্গে লুকোচুরি খেলা শুরু করেছে। প্রথম দিকে খুব লঘু পায়ে তার আনাগোনা শুরু হয়েছিল। তখন গিরিবালা পরিণাম বুঝতে পারেনি, কাউকে কিছু বলেও নি। শুধু একবার যখন বেশ বড় রকমের একটা মোচড় খেলো, তখন লজ্জার মাথা খেয়ে বড় মাকে কথাটা বলে ফেলেছিল। তারপর থেকেই বড় মা তাকে চোখে চোখে রেখেছেন। পরে কোথায় যেন লুকিয়ে পড়ল ব্যথাটা। অনেকক্ষণ আর কিছু টের পায়নি। গিরিবালা ভাবল, যাক, এবার বোধ হয় নিশ্চিন্ত হওয়া গেল। অনেকটা হালকা মনেই খাওয়া দাওয়া সারল। বিকালের দিকে গিরিবালা প্রচন্ড এক ঝাঁকি খেল। অতর্কিত আক্রমণে হকচকিয়ে গিয়েছিল সে। সামনে উঠতে না উঠতেই আরেক ঝাঁকি খেল সে। তার মনে হলো এই 2 ঝাঁকিতেই তার মর্মস্থল বুঝি উপড়ে এলো। কোকিয়ে উঠল প্রচন্ড বেদনায়। চোখে অন্ধকার দেখল। মৃত্যুর আতঙ্ক ফুটে উঠল তার মুখে চোখে। কি করলে পরিত্রাণ মিলবে বুঝে উঠতে পারল না গিরিবালা। বুঝতে পারল না তার এখন কি করা উচিত। একটু একটু বিরতির পর, ঢেউয়ের পর বেদনার ঢেউ এসে গিরিবালাকে নাস্তা নাবুদ করতে লাগলো। প্রতিবার তার মনে হতে লাগলো এই বুঝি তার প্রাণটা ছিঁড়ে বেরিয়ে গেল। গিরিবালা ছটফট করতে শুরু করলো। উঠে বসলো, শুয়ে পড়লো, চিত হলো, উপুড় হলো, আবার চিত হলো।
হাঁটু মুড়ে তল পেটে চাপ দিয়ে যন্ত্রণার উপশম করার চেষ্টা করলো। বাইরে গেল, একটু পায়চারি করলো, পায়খানায় গেল, কিছুতেই আরাম পেল না। তখন আবার বিছানায় এসে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে গোঙাতে লাগলো। বড় বউ পাশের ঘরে বসে কাঁথা সেলাই করছিলেন। চাপা ঘুমিয়ে পড়েছে সামনে। বড় বউ মাঝে মাঝে হাত নেড়ে তার গা থেকে মাছি তাড়িয়ে দিচ্ছিলেন। গিরিবালার অস্পষ্ট গোঙানি তার কানে গেল। ধর্মর করে উঠে তার কাছে গিয়ে বসলেন। দেখেন গিরিবালার মুখখানা শুকিয়ে গিয়েছে, বেশ বাস আলু থালু, দর দর করে ঘাম ঝরছে গিরিবালার। মনিরে, ব্যথা উঠল নাকি? গিরিবালা কথা বলতে পারল না। বড় বউয়ের একখানা হাত প্রাণপণে চেপে ধরে থাকলো। পৃষ্ঠা 18। বড় বউ ব্যস্ত হয়ে ননদকে ডাক দিলেন, ও মাঝদি, আসো দিনে, বুড়িটির বোধহয় নামাতে হবে। শুভদা নিকেলের চশমা পরে ভাগবত পড়ছিলেন। চশমা খুলতে খুলতে এসে পড়লেন। বললেন, বড় বউ, অন্যরে ডাক, সাধের শাড়িরে পাড়ে আন, আর মহিরে ক ঠাকুর মশাইরে আনতি লোক পাঠায় দিক। বড় বউ চলে গেল। শুভদা গিরিবালার পাশে গিয়ে বসলেন। আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিতে দিতে আশ্বাস দিলেন। বললেন, ভয় পায় না মা, এমন দিন সব মেয়েরই আসে, কোনো ভয় নেই। তিনি গিরিবালার খোপা খুলে চুল এলো করে ডগায় একটা আলগা গিঁট বেঁধে রাখলেন। গায়ের গহনাগুলো সব খুলে ফেললেন। অন্ন এসে দরজায় দাঁড়ালো। শুভদা বললেন, অন্ন, যা কুড়েটা ঠিক করগে, মালসায় আগুন কর, ফুলির মারে জল গরম করতে ক। মেজকর্তা হন্তদন্ত হয়ে এলেন। ভয়ে ভাবনায় মুখ চুপসে গিয়েছে, দাড়িতে হাত চলছে ঘন ঘন। জিজ্ঞাসা করলেন, বুড়ি আছে কেমন? স্বরে একরাশ উৎকণ্ঠা। ভয়ে বিছানায় শোয়া মেয়ের দিকে চাইতে পর্যন্ত পারলেন না। শুভদা জবাব দিলেন, ব্যথা উঠিছে, ভয় নেই। ভয় কি? তুই লোক পাঠালি ঠাকুর মশাইয়ের কাছে? মেজকর্তা বললেন, হ্যাঁ। আচ্ছা মেজদি, যা জল পড়ছে তাতে কুড়েটা তো ভিজে সপ সপ করছে। নাইবা না মানে বুড়িকে? গুদমের পশ্চিমের বারান্দাটা না হয় ঘিরে দিই, আর একটা ডাক্তার নিয়ে আসি। 18 খাদার গোবিন্দ ডাক্তারের তো বেশ হাত যশ আছে। শুভদা বললেন, মহি, তুই কি মেয়ের চিন্তায় সত্যি পাগল হলি? ছেলে মেয়ে কি এ বাড়িতে নিহাত কম হয়েছে? কুড়ে ছাড়া কোন্ডে ঘরে হয়েছে কদিনই। নিয়ম রীত মানতে হবে তো নাকি? ডাক্তার বরং একটা আনতে পারিস, তাতে বুড়ির উপকার হোক না হোক তোর মাথা ঠান্ডা হবে। তাহলে আর দেরি করিস নে, এখনই লোক পাঠায় দে। মেজকর্তা আর কথা বাড়ালেন না, লোকও পাঠালেন না, নিজেই ছুটলেন 18 খাদায়। আকাশের আক্রোশ তখনও কিছুমাত্র কমেনি। গিরিবালা কাটা পশুর মতো ছটফট করছে কুড়েখানার ভিতর। একটানা গোঙানি শোনা যাচ্ছে তার। উপশমহীন যন্ত্রণার অনন্ত সমুদ্রে সে ভাসছে, দোসরহীন, একেবারে একা। কোথায় তার এই বেদনার উৎস? পেটে, তলপেটে? গিরিবালা তার ঠিকানা হারিয়ে ফেলেছে। অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে বেদনার কাছে, মৃত্যুর কাছে। গিরিবালা জানে তার মৃত্যুর আর দেরি নেই। তবে আর দেরি কেন? মরণ হোক তার, সে আর পারছে না। তার প্রাণটা যেন ভারী এক ভোঁতা জাতার মধ্যে পড়ে গেছে, একটু একটু করে গুড়িয়ে যাচ্ছে। শুভদা ঠাকুরুন কুড়ের মধ্যে গিয়ে বসেছেন। তিনি গিরিবালার চুলের ডগের গিঁটটাও খুলে দিলেন, কি একটা শিকড় বেঁধে দিলেন এলো চুলে। বড় বউ লেপের বার, বালিশ তোষকের বার খুলে ফেললেন। সব বন্ধন মুক্ত করা চাই। বাইরের বাঁধন খুলে দিলে যদি গিরিবালার পেটের বাঁধন আলগা হয়, তখন যদি তরায় প্রসব হয়। বাক্সের তালা, কাঠের সিন্ধুক, হাত বাক্সের ডালা খোলো, কুড়ের বেড়া কেটে দাও। নিয়ম রীতি মেয়েদের যা জানা ছিল সব তারা পালন করলেন, ফল কিছু হলো না। হৃদয় ঠাকুর এসে মন্ত্র পড়লেন, অস্তি গোদাবরী তীরে জম্ভলি নামা রাক্ষসী, তস্য স্মরণ মাত্রেন সুখ প্রসবং ভবেত। কিন্তু জম্ভলির স্মরণেও প্রসব হলো না। শুভদা বললেন, ও অন্য, বুড়ির বগলে হাত পুড়ে ওরে খাড়া করে তোল, তারপর হাঁটাতেই থাক। ও অন্য, এবারে বুড়িরে উপর করে শোয়া, শুয়ে আস্তে আস্তে বুড়ির মাজায় চাপড় মার। বুড়ির চুলের গোছা ওর মুখে পুড়ে বমি করা। সব রকম করা হলো, কিন্তু কোনো কৌশলে খাটল না। সব প্রক্রিয়ায় ব্যর্থ হলো। গিরিবালা ক্রমশই নির্জীব হয়ে পড়তে লাগলো। সন্ধে গেল, রাত হলো। ছোট বউ গড়াত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা সব দেখতে লাগলেন। দেখলেন ডাইনি আবার তার কাজ শুরু করেছে।
আবার এক রাজপুত্র আসছে, আবার তার ঘাড় মটকাবার আয়োজন চলেছে। ছোট বউ চঞ্চল হয়ে উঠলেন, প্রবল উত্তেজনায় অস্থির হয়ে উঠলেন তিনি। দাঁড়াও, দেখাচ্ছে এবারে মজা। খুঁজে পেতে ঘর থেকে বার করলেন পুরনো আমলের মূর্চে ধরা এক খাঁড়া। দুমদাম লাথি মারতেই দরজার শিকল খুলে গেল। পা টিপে টিপে কুড়ের দরজায় গিয়ে দাঁড়ালেন। সেই মুহূর্তে অন্য একা ছিল কুড়েটাতে। একটু আগে শুভদা গরম জল আনতে গেছেন। ছোট বউ খাড়া হাতে মাগি তোর রক্ত খাবো বলে হুঙ্কার দিয়ে এক লাফে কুড়ের ভেতর ঢুকে পড়লেন। তা দেখে অন্যর প্রাণ খাঁচা ছাড়ার উপক্রম হলো। বাপরে মারে করে সে দিল এক ছুট। ছোট বউ চোখের পলকে গিরিবালাকে পাঁচাকলা করে এনে নিজের ঘরে ঢুকলেন। তাকে বিছানায় শুইয়ে দিয়েই ঝপ করে দরজার খিল এঁটে দিলেন।